মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা লাস্ট লেকচারে কোষের একদম প্রথম দিকে যেটুকু ছিল আমাদের 19-এর বায়োলজির প্রথম যে দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যুর এই প্রথম যে সংজ্ঞাটা আমরা ভালো করে শিখছি। আমরা আমাদের যে কোষগুলো আছে সেই কোষের আসলে কাজটা কী, কোষ আসলে কী কাজ করে, কোষকে কেন জীবদেহ গঠনের কার্যকরী একক বলে, কার্যকরী একক বলতে কী, জীবদের সকল কাজ যে কোষ করে এগুলো নিয়ে আমরা জানছি। এখন আমরা এর পরের অংশ কোষের প্রকারভেদে যাব। বলে রাখা ভালো, কোষের প্রকারভেদ এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে এবং কি সৃজনশীলের অনুধাবনে এবং প্রয়োগমূলকও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো কোষের প্রকারভেদে আমরা ঢুকতেছি। কোষের প্রকারভেদের মধ্যে এখানে কাজের ভিত্তিতে এবং গঠনের ভিত্তিতে কোষকে ভাগ করছে এবং প্রথমে একটা লাইন লিখছে, সকল জীবকোষ একরকম নয়। খেয়াল করছো, একটা লাইন লিখছে। এই লাইনটা তোমার পরীক্ষার জন্য হয়তো গুরুত্বপূর্ণ নাও হতে পারে, বাট এই লাইনের মর্ম কিন্তু অনেক বেশি, যেটা আমরা লাস্ট লেকচারে গত দিনের লেকচারে দেখছি যে আসলে সব জীবকোষ একরকম না। কিন্তু আমাদের মানবদেহের মতোই কত রকমের কোষ থাকতে পারে আমরা কিন্তু লাস্ট দিন দেখছি। আমাদের স্নায়ু কোষ একরকম, রক্তের কণিকাগুলো একরকম, আমাদের দেহের আবরণ কোষগুলো একরকম, আমাদের পেশি কোষ আরেক রকম, তন্তুর মতো, রাইট? এক একটা জায়গার কোষ এক এক রকম হয়। তো এইটাই এখানে বলছে যে আসলে সব কোষ এক না। আমাদের বইয়ে যে কোষের যে চিত্রটা দিয়েছে এটাই কিন্তু সার্বিক সকল কোষের চিত্র না, কিন্তু এটা সব কোষ দেখতে কিন্তু এরকম না। আমরা এই কোষটাকে কিন্তু গতদিন অ্যাপের মাধ্যমে দেখছি, রাইট? অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা কোষটাকে দেখছি যে এই মাইক্রোভিলাটা কেমন, এটাও কিন্তু আমরা দেখছি। বাট আসলে ওই একটা কোষ দিয়ে কিন্তু পৃথিবীর সব কোষকে ডিফাইন করা যাবে না। তোমার মাথায় রাখবা যে পৃথিবীর সব কোষ দেখতে একরকম না, এক একটা কোষ দেখতে এক এক রকম। আজকেও আমরা দুটা কোষ দেখবো, একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু, যেটা তোমরা সবাই জানোই, নামটা হয়তো বা আগে তোমরা শুনছো। না শুনলে সমস্যা নেই, ডিটেলস শেখাই দেবো। আমার কাজ হচ্ছে তোমাকে বেসিক শেখানো, ডিটেলস বেসিক ক্লাস। তো আজকের ক্লাসটা আমি রেকর্ড করে আপলোড করতেছি, লাইভ নিচ্ছি না, রেকর্ড করে আপলোড করে দিচ্ছি। ইনশাল্লাহ তুমি আমার হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলেও ক্লাসটা পাচ্ছ এবং আমার যে বায়োমিশন ফেসবুক পেজ আছে সেখানে তুমি ক্লাসটা পাবা। তো দেখো, আমরা চলো আমাদের মেন ডিসকাশনে ঢুকি। তাহলে আমাদের কোষের প্রকারভেদে আমরা যাচ্ছি। কোষের প্রকারভেদ আমি হাতে লিখছি যাতে করে তোমাদের নোট করাটা ইজি হয়। তোমরা চাইলে সুন্দর করে নোট করতে পারো, আর কারো যদি নোট না করে বই দিয়েই পড়া হয়ে যায় ওটাও করতে পারো। নোট করাটা আসলে ডিপেন্ডস করে ব্যক্তি বিশেষের উপর। তোমার যদি নোট করতে ভালো লাগে তাহলে তুমি করবা, না করতে ভালো লাগলে কোনো সমস্যা নেই। তো কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদের মধ্যে তোমাদের বই অনুসারে এখানে দুইটা টাইপ করা হয়েছে। একটা টাইপ যেখানে হচ্ছে কোষের গঠনের ভিত্তিতে, গঠনের ভিত্তিতে গঠনের ভিত্তিতে বলতে আসলে কি বোঝাচ্ছে? গঠন মানে কি, দেখতে কেমন, গঠন মানে কি আসলে দেখতে কেমন, গঠনের ভিত্তিতে। আরেকটা হচ্ছে কোষের কাজের ভিত্তিতে, গঠনের ভিত্তিতে এবং কি কাজের ভিত্তিতে। গঠন মানে কি তোমরা সবাই জানো, গঠন মানে হচ্ছে স্ট্রাকচার, যে কোষের স্ট্রাকচারটা কেমন তার উপর ভিত্তি করে। আর কাজ মানে হচ্ছে কোষ আসলে কী কাজ করে তার উপর ভিত্তি করে। আমি যদি এখন এখানে ফ্লোচার্টটা কমপ্লিট করি তাহলে গঠনের ভিত্তিতে আবার দুই রকমের, গঠনের ভিত্তিতে দুই রকমের। একটা হচ্ছে আদি কোষ, এই ফ্লোচার্টগুলা বা এই ক্লাসিফিকেশনগুলা এভাবে করে সুন্দর করে তোমাদের বইয়ের মধ্যে লেখা নেই, এই জন্য আমি লিখে দিচ্ছি। গঠনের ভিত্তিতে একটা হচ্ছে আদি কোষ বা আদিম কোষ, আর একটা হচ্ছে প্রকৃত কোষ বা সুগঠিত কোষ। তাহলে গঠনের ভিত্তিতে দুই রকমের, আদি কোষ আর প্রকৃত কোষ। কাজের ভিত্তিতেও দুই রকমের, কাজের ভিত্তিতেও দুই রকমের। কি কি? একটা হচ্ছে দেহকোষ, দেহকোষ, দেহকোষ মানে কি আমার দেহের যত কোষ আছে এর সবগুলোই অ্যাকচুয়ালি দেহকোষ, শুক্রাণু আর ডিম্বাণু বাদে। তার মানে উদ্ভিদের ক্ষেত্রে যদি আমি বলি, একটা গাছ যদি আমি নিয়ে আসি, একটা গাছের দেহের সকল কোষই তার দেহকোষ, সেটা মূল হোক, সেটা পাতা হোক, সেটা ফুল হোক আর ফলই হোক। আমার দেহের যত কিছু আছে, আমার স্কিন, আমার হার্ট, আমার লিভার, আমার কিডনি, আমার ব্রেইন, আমার নিউরন, সবই দেহকোষ, কারণ এটা দেহ গঠন করতেছে। দেহ গঠন করা মানে কি? দেহ গঠন করা মানে হচ্ছে আমার পুরো স্ট্রাকচারটা তৈরি করতেছে এবং এরা বিভাজিত হয়, বিভাজিত হয়ে বড় হয়। একটা গাছ কীভাবে বড় হয়? গাছের দেহকোষ একটা থেকে দুটা, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা হওয়ার মাধ্যমে বড় হয়। তাই না? তো জিনিস বড় হইতো না। একটা হচ্ছে একটা টাইপ যেটা হচ্ছে দেহকোষ, শুক্রাণু ডিম্বাণু বাদে সবই দেহকোষ। আরেকটা আছে সেটা হচ্ছে জনন কোষ। সেটা কি কোষ ভাইয়া? জনন কোষ। জনন কোষ মানে কি? জনন কোষ মানে হচ্ছে জন্মদানকারী কোষ। অর্থাৎ আমি যেটুকু বললাম শুক্রাণু আর ডিম্বাণু, এরাই হচ্ছে জনন কোষ। অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু গেলে
তুমি জনন কোষের কথা বললে পৃথিবীতে আসলে 2 টাইপের জনন কোষ পাবা। একটা হচ্ছে শুক্রাণু, যেটাকে আমরা বলি পুরুষের জনন কোষ, আর একটা হচ্ছে ডিম্বাণু, যেটা হচ্ছে মহিলাদের জনন কোষ বা স্ত্রীদের জনন কোষ। শুক্রাণু এবং ডিম্বাণু, এই শুক্রাণু আর ডিম্বাণুকে জনন কোষ বলতেছে। কেন জনন কোষ বলতেছে? কারণ তারা দুইজন মিলিত হয়ে নতুন একটা জীবের জন্ম দেয়। তারা নতুন একটা জীবের জন্ম দিতে পারে, এই জন্য তারা জন্মদানকারী কোষ বা জনন কোষ। আর তাছাড়া একটা জীবের দেহে যত কোষ আছে সবই কি কোষ? সবই দেহকোষ। বুঝতে পারলাম? তাহলে এটা আসলে কোনো একটা কাজ করতেছে। দেহকোষ কি কাজ করতেছে? দেহকোষ দেহ গঠন করতেছে। কি করতেছে? দেহ গঠন করে, দেহকে তৈরি করে, দেহ থেকে তৈরি করে, বিভাজনের মাধ্যমে বড় হয়, একটা জীবকে বড় করে, এই জন্য নাম দেহকোষ। এর কাজ কি? দেহকে গঠন করা, গঠন করা। সেই গঠন করার জন্য দেহকে বড় করতে হবে, ক্ষয়পূরণ করতে হবে। একটা গাছের ডাল যদি তুমি কেটে দাও, একটা গাছের সব ডাল তুমি যদি কেটে দাও, তারপর যদি গাছটা যদি বেঁচে থাকে, গাছের ডাল কেটে দিলে গাছটা মরে যাওয়ার চান্স আছে, বাট তারপর যদি সে বেঁচে থাকে, তুমি যদি গাছের গোড়ায় পানি দাও, তাহলে দেখবা নতুন ডালপালা গজানো শুরু করবে সাইড থেকে। হয়তো বা গাছটা লম্বা হবে না, বাট সাইড থেকে ডালপালা গজানো শুরু করবে, এবং একটা সময় কী হবে, ওই ডালপালাটা বড় হইতে 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 যেটুকু কাটছে তার থেকে বড় হয়ে যাবে। তাহলে এইটাই দেহকোষ, গাছকে বড় করতেছে, কেটে ফেলার পরে ক্ষয়কে পূরণ করতেছে। কেটে ফেলছো তুমি একটা গাছকে, দিলে ক্ষয় হয়েছে, ওই ক্ষয়কে পূরণ করতেছে, এটাকেই ক্ষয়পূরণ বলে। আর জনন কোষ কি? ওই গাছ থেকে একটা নতুন গাছ হইতে হবে, তাহলে গাছের ফল লাগবে, ওই ফলের থেকে বীজ লাগবে, ওই ফল তৈরি করার জন্য ফুল লাগবে, ওই ফুলেই থাকে জনন কোষ, যেটা নতুন একটা গাছ তৈরি করে। এই জনন কোষের ফলেই পশু পাখি এরা কি হইতে পারে, একটা থেকে দূরে থেকে মানে তার বংশ বিস্তার করতে পারে, বাচ্চা জন্ম দিতে পারে। তাহলে যেহেতু শুক্রাণু আর ডিম্ব নতুন একটা বাচ্চার জন্ম দিচ্ছে, সেটা বা গাছ হোক বা মাছ হোক, যাই হোক, এই জন্য জন্ম যেহেতু দিচ্ছে, জন্য তার নাম হচ্ছে জনন কোষ। ওকে, তাহলে এরা কাজ করতেছে, জন্ম দিচ্ছে অথবা দেহকে বড় করতেছে। আর এদের হচ্ছে গঠনের ভিত্তিতে, অর্থাৎ এদের ভিতরে আমার ঢুকতে হবে। গঠনের ভিত্তিতে কোষ 2 রকমের, আদি কোষ আর প্রকৃত কোষ। যেহেতু গঠনের ভিত্তিতে বলছে, তাহলে এরা কেমন এটা বুঝতে গেলে এদের ভেতরেই আমাকে ঢুকতে হবে। এদের ভেতরে ঢুকলে আমরা এদের গঠন সম্পর্কে কী করতে পারবো? জানতে পারবো। এদের গঠন সম্পর্কে কী করতে পারবো? জানতে পারবো। তো এদের গঠন সম্পর্কে জানার জন্যে আমাকে কী করতে হবে? এদের দেহের ভিতরে ঢুকতে হবে। তাহলে আমরা চলো আদি কোষের ভিতরে প্রবেশ করি। আমরা এখন আদি কোষের ভিতরে প্রবেশ করি। আদি কোষ আসলে আর প্রকৃত কোষ এটা আসলে কিসের ভিত্তিতে ভাগ করছে? আদি কোষ প্রকৃত কোষ কিসের ভিত্তিতে ভাগ করা হয়? নিউক্লিয়াসের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? নিউক্লিয়াসের ভিত্তিতে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। এখন তুমি বলতে পারো, ভাইয়া নিউক্লিয়াস কি? এই জিনিস তো আমি বুঝি না, আমি তো জানি না নিউক্লিয়াস কি। আমাকে আগে নিউক্লিয়াস কি সেটা বুঝান, আমাকে আগে বুঝান যে নিউক্লিয়াস কি। ওকে, তাহলে তোমাকে এখন আমি আগে নিউক্লিয়াস কি চলো সেটা আমি বুঝাই। তোমাদেরকে আগে একদিন বলছিলাম যে একটা কোষ একটা ফ্যাক্টরির মতো কাজ করতে পারে। কিসের মতো কাজ করতে পারে? একটা ফ্যাক্টরির মতো কাজ করতে পারে। ধরো কোষ তো অনেক ছোট, সেটাকে যদি আমি মাইক্রোস্কোপ দিয়ে বড় করে দেখি, তো ধরো এরকম একটা গোল একটা কোষ, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, ধরো এটা আমার দেহের একটা কোষ। কোন জায়গার কোষ হতে পারে? ধরো যে কোনো একটা জায়গার কোষ নিয়ে নিলাম। বা ধরো এটা একটা পাতার কোষও হইতে পারে, গাছের পাতার কোষও হইতে পারে। আচ্ছা, গাছের দিকে যাওয়ার দরকার নেই, আমরা আমার দেহের দিকেই থাকি। ধরে নিলাম এটা হচ্ছে আমার, ধরো যে কোনো একটা অঙ্গের, যে কোনো একটা স্কিনের হইতে পারে, যে কোনো জায়গার একটা কোষ। তাহলে এই কোষে কি থাকবে? এরকম অনেকগুলো কোষ দিয়ে কিন্তু একটা অঙ্গ তৈরি। আমার স্কিনে কিন্তু অনেক কোষ আছে, ধরো এটা সেই স্কিনেরই একটা কোষ, এরকম অনেক কোষ আছে স্কিনে, তার মধ্যে একটাকে আমি নিলাম। নেওয়ার পরে এই কোষের একদম কেন্দ্রে যখন আমি যাব, আমি বেগুন কালারটা খুঁজতেছি, এই যে বেগুন কালার, এটা যে বেগুন কালার হয় ব্যাপারটা এরকম না, বাট আমি বোঝানোর জন্য দিলাম। একদম সেন্টারে, এই কোষের একদম সেন্টারে, এই কোষের একদম সেন্টারে আমি যে জিনিসটা দিলাম, সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে সেই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিয়াস। কি? এই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই জিনিসটার নাম কি? নিউক্লিয়াস।
নিউক্লিয়াস শব্দের অর্থ কি? নিউক্লিয়াস শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র বা কেন্দ্রিকা। কেন্দ্র কেন্দ্রিকা একই জিনিস, যেহেতু এটা অনেক ছোট এই জন্য এটাকে কেন্দ্রিকা নামে ডাকছে। নিউক্লিয়াস শব্দের অর্থ কি? নিউক্লিয়াস শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র বা কেন্দ্রিকা, কেন্দ্র বা হচ্ছে কেন্দ্রিকা। এই কেন্দ্র বা কেন্দ্রিকা এত কেন গুরুত্বপূর্ণ? কারণ এর ভিতরে যে সকল জিনিসপত্র আছে তার মধ্যে আমি যদি সহজ ভাষায় বলি, এর ভিতরেই আছে ডিএনএ। এর ভিতরে অনেক কিছুই আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিএনএ। এই কেন্দ্রের ভিতরেও আবার একটা ছোট্ট গাঢ় অংশ থাকে, ওটারও একটা নাম আছে, ওখানে আমরা পরে আসব। এই নিউক্লিয়াস, এটার ভিতরে আছে কেন্দ্র, এই এটা নিউক্লিয়াসের ভিতরে আছে ডিএনএ। আর এই ডিএনএকে কেন আমি এত গুরুত্ব দিচ্ছি ভাইয়া? ডিএনএ কে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। তোমার লাইফে কি হবে, তুমি দেখতে কেমন হবা, সব কিছু ডিএনএর মধ্যে আছে। অর্থাৎ তোমার দেহের সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছে ডিএনএ। তোমার চুলের রং কালো কেন? ডিএনএ নিয়ন্ত্রণ করতেছে। তোমার চোখের রং কেমন? ডিএনএ নিয়ন্ত্রণ করতেছে। তোমার স্কিনের রং কেমন? ডিএনএ নিয়ন্ত্রণ করতেছে। তোমার হাইট কেমন হবে? ডিএনএ নিয়ন্ত্রণ করতেছে। তোমার কণ্ঠস্বর কেমন হবে? ডিএনএ নিয়ন্ত্রণ করতেছে। এভরিথিং, সব কিছু ডিএনএ নিয়ন্ত্রণ করতেছে। ডিএনএ একটা কেমন? ডিএনএ হচ্ছে একটা বিশাল বড় ধরে একটা বই, যেই বইয়ের মধ্যে লেখা আছে তোমার লাইফে কি হবে না হবে, অর্থাৎ তোমার বৈশিষ্ট্য কেমন হবে না হবে, সব ডিএনএর মধ্যে লেখা আছে। আর সেই ডিএনএ কোথায় আছে? ডিএনএ নিউক্লিয়াসের ভিতরে আছে। নিউক্লিয়াস ডিএনএকে রাখছে কিসের মাধ্যমে রাখছে? ক্রোমোজোমের মাধ্যমে রাখছে। এখন আবার একটা কথা চলে আসলো, ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে ডিএনএ আর প্রোটিন মিলে যে জিনিসটা তৈরি হয়, ওটা হচ্ছে ক্রোমোজোম। এখন তাহলে আবার নতুন আরেকটা জিনিস চলে আসলো, ভাই প্রোটিন কি? প্রোটিন হচ্ছে আমিষ। আমরা প্রোটিন জাতীয় খাবার খাই না, মাছ মাংস দুধ ডিমে যে প্রোটিন পাই, ওটাই প্রোটিন। তো ওইরকম প্রোটিন আর ডিএনএ মিলে তৈরি হয় ক্রোমোজোম, যেই ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভিতরে, যেটা পুরো কোষের সব কিছু চালায়। শুধু কোষের না, তোমার দেহের সব কিছু চালায়। কোষ যেহেতু তোমার দেহ তৈরি করে, তাহলে কোষ যেভাবে চলবে তোমার দেহ সেভাবে চলবে। কোষকে চালায় হচ্ছে ডিএনএ। এই নিউক্লিয়াসের বাইরে অনেক কিছু আছে। ধরো কোষের চলতে গেলে কোষের তো অনেক কাজ করতে হয়, তাহলে কাজ করার জন্য শক্তি লাগবে। কোষের শক্তি তৈরি করার জন্য একটা কারখানা আছে, এই যে হচ্ছে শক্তি তৈরি কারখানা। এর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এর নাম কি? মাইটোকন্ড্রিয়া। এর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করবে? শক্তি তৈরি করবে। যেহেতু কোষে অনেক কিছু আছে, সে সব কিছু চালানোর জন্য, ধরো তোমার ঘরে একটা মেশিন চালানোর জন্য কি লাগবে? পাওয়ার লাগবে। সেই পাওয়ার তুমি কই থেকে পাবা? সে পাওয়ার পাবা ইলেকট্রিসিটি থেকে। সেই ইলেকট্রিসিটি কই থেকে আসতেছে? বাইরে থেকে আসতেছে। বাইরে কোথায় কীভাবে তৈরি হচ্ছে? সেই এই তো ইলেকট্রিসিটি দিয়ে তো তোমার সব কিছু ঘরের জিনিসপত্র চলবে। তাহলে এখানে যে ডিএনএ যে আছে, আরও তো অনেক কিছু আছে কোষের মধ্যে, নিউক্লিয়াস আছে, সবার তো কাজ করার জন্য শক্তি লাগবে, তাই না? এই শক্তিগুলো কে দিবে? মাইটোকন্ড্রিয়া শক্তি বানাই দিবে। কেমনে বানাবে? এটা চতুর্থ অধ্যায়ে আলোচনা করছে, সেখানে আমরা পরে আসবো। আচ্ছা, তারপর ধরো আমরা প্রোটিনের কথা বললাম একটু আগে। প্রোটিনের কথা তো আমরা বলছি। তো প্রোটিন কিন্তু একটা জীবের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা। প্রোটিনকে কি বলা হয় জানো? প্রোটিনকে বলে জীবনের ভাষা। আর প্রোটিন তৈরি করে যে জিনিস, তার নাম হচ্ছে রাইবোজোম। প্রোটিন যে তৈরি করে তার নাম হচ্ছে রাইবোজোম। কি নাম? রাইবোজোম। তাহলে এই যে নীল নীল দানাগুলো দিলাম, এগুলা হচ্ছে কি? রাইবোসোম। রাইবোসোমকে কি বলে জানো? রাইবোসোমকে বলে প্রোটিনের ফ্যাক্টরি। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তির ফ্যাক্টরি, রাইবোসোম হচ্ছে প্রোটিনের ফ্যাক্টরি। রাইবোসোমের কাজ কি বানানো? প্রোটিন বানানো। যে প্রোটিন তোমার জীবের জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো জীব প্রোটিন ছাড়া বাঁচতে পারবে না। একটা কোষ বানাইতে গেলেও প্রোটিন লাগবে, জানো? তোমার চুল যেটা প্রোটিন, তোমার নখ যেটা প্রোটিন, তোমার দেহের, মানুষের দেহের যদি পানি বের করে দিই, একটা জীবের দেহের তো 70%ই পানি, তাই না? 70%ই পানি। পানি যদি বের করে দিই, তাহলে যা আছে তার মধ্যে 80%ই হচ্ছে প্রোটিন। অর্থাৎ তুমি যদি ধরো তোমার দেহে কোনো পানি নেই, তাহলে শরীরে যা আছে তার মধ্যে 70 থেকে 80% হচ্ছে প্রোটিন। মানে প্রোটিন দিয়েই তুমি তৈরি। তোমার যা কিছু হচ্ছে সবই প্রোটিন। ইভেন তোমার রক্ত, এটাও প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন দিয়েই সব কিছু চলতেছে। এখন বলতে পারো ভাই প্রোটিন দিয়ে সব কিছু চলে, আবার ডিএনএ দিয়ে সব কিছু চলে, ব্যাপারটা বুঝলাম না। শোনো, ডিএনএর যে তথ্য, সেই তথ্যটাকে প্রোটিনের ভাষায় কনভার্ট করে, এবং সেটাকে আমরা দেখি। একটু সহজভাবে বলি, আমরা জানি কম্পিউটারের ভাষা হচ্ছে 0 আর 1, যেটাকে আমরা বাইনারি বলি। কম্পিউটারের ভাষা হচ্ছে 0 আর 1, যেটাকে আমরা বাইনারি বলি। যাই কম্পিউটারে ইনপুট দিই না কেন, সব 0 আর 1-এ কনভার্ট হয়। ওই 0 আর 1-এই প্রসেস হয়, পরে বাকিটা আমরা দেখি।
না আমরা কি 0 1 দেখি? আমরা হচ্ছে কালার দেখি, রং দেখি, লেখা দেখি। আমাদেরকে যদি 0 আর 1 দেখায় তো আমরা কি বুঝতাম? আমরা তো বুঝতাম না। আমরা যা করি সব 0 1-এ কনভার্ট হয়। আমাদেরকে যা দেখানো তাও 0 1-এরই একটা রূপ, বাট অন্য একটা কালারে দেখায়, লেখায় দেখায়, বা ইমেজ দিয়ে দেখায়। একটা ইমেজ যে আমরা দেখি ওটাও 0 আর 1। যেমন ধরো এই যে এখানে যে ইমেজগুলো আছে, ধরো আমাদের এখানে যে ইমেজ আছে, এই ইমেজও তো 0 আর 1, সবই 0 আর 1। আমাকে দেখাচ্ছে বিভিন্ন রূপে, আমরা বিভিন্ন রূপে সেটাকে দেখতেছি, বাট আসলে সব 0 আর 1। তাহলে আমরা যে রূপে দেখতেছি সেটা কি? সেটা হচ্ছে ধরো একটা ইমেজ, ধরো একটা টেক্সট বা লেখা, বা একটা সাউন্ড যেটা আমরা শুনি, এভাবে আমরা জিনিসটাকে দেখতে পারি, বুঝতে পারি, বাট সব কিছু 0 আর 1। তেমনি আমার দেহে যা কিছু আছে সবই আসলে কোথায়? ডিএনএতে। বা ডিএনএ দেখলে তো আমি বুঝবো না। ওই ডিএনএ দেখলে যেহেতু আমি বুঝবো না, ডিএনএ সেই তথ্যটাকে প্রোটিনে শিফট করে। ডিএনএ তথ্যটাকে কিসে শিফট করে? ডিএনএ একটা তথ্যকে প্রোটিনে শিফট করে, তাহলে তখন সেটাকে আমরা দেখতে পারি বা বুঝতে পারি। ডিএনএর ভাষা খুবই কঠিন, ডিএনএর কোড খুবই কঠিন, ওটা আমরা বুঝবো না। ওরা আমাদের শরীরে যদি ডিএনএ থাকতো খালি, তাহলে তো কারো চেহারার কোনো রঙই থাকতো না। বাট আমাদের এই রঙটা আমরা বুঝতে পারতেছি কেমন? এই যে প্রোটিনের কারণে। কিসের কারণে? প্রোটিনের কারণে। প্রোটিনের কারণে আমাদের দেহের এক একজনের একটা রং হইতেছে, এক একটা অঙ্গের এক একটা কালার হচ্ছে, একটা ফুলের এক একটা কালার হচ্ছে। ফুলের হিসাবটা যদিও আলাদা, এক একটা মানুষের চেহারার রং এক এক রকম। কেন? এই প্রোটিনের কারণে। কিসের কারণে? প্রোটিনের কারণে। ওকে, তাহলে এই প্রোটিনের কারণে সব কিছু কী হচ্ছে? সব কিছু চেঞ্জ হচ্ছে। তাহলে এই প্রোটিনকে, ডিএনএর তথ্যকে প্রোটিনে শিফট করা হচ্ছে। সেম 0 1 যেরকম আমরা বুঝবো না, আমরা টেক্সট বুঝি, ইমেজ বুঝি, ডিএনএ হচ্ছে সেই 0 আর 1, সেটাকে আমরা প্রোটিন দিয়ে বুঝি, যেটা বাইরে থেকে দেখা যায়, যেটা থেকে বাইরে থেকে বোঝা যায়। ওকে, তাহলে এই প্রোটিন বানানোর জন্য রাখবে রাইবোজোম। রাইবোজোম এই প্রোটিন বানাবে, রাইবোজোম প্রোটিন বানাবে। ডিএনএর তথ্যকে রাইবোজোম প্রোটিন আকারে বানাবে, যাতে করে আমরা সেটা বুঝতে পারি। ডিএনএর মধ্যে আছে মেইন কোড, একটা লুকায়িত তথ্য আছে, যে তথ্যটাকে প্রকাশ করা হয় রাইবোজোমের প্রোটিন দিয়ে। তাহলে রাইবোজোম খুবই গুরুত্বপূর্ণ। একটা কোষ বানায় দেখলে রাইবোজোম লাগবেই। রাইবোজোম ছাড়া তুমি প্রোটিন পাবা না, প্রোটিন ছাড়া তুমি কোষ পাবা না, আর ডিএনএ লাগবেই। আচ্ছা, এই তো হইলো। আরও তো কিছু লাগবে। কি লাগবে? ডিএনএর এই নিউক্লিয়াসটা, এই যে পিঙ্ক কালার, এই পার্পেল কালার যে নিউক্লিয়াসের চারদিকে এরকম করে কিছু রাস্তার মতো জিনিস লাগবে। যেহেতু বললাম না এটা একটা সোসাইটি, তাহলে সোসাইটির চারিদিকে কী থাকে? রাস্তা থাকে। এরকম রাস্তার মতো থাকবে, যে রাস্তা বিভিন্ন জিনিসের যাওয়া আসা এগুলোকে নিয়ন্ত্রণ করবে। কোষে তো বিভিন্ন জিনিস তৈরি হবে, যেমন প্রোটিন তৈরি হবে, শর্করা তৈরি হবে, কোষের মধ্যে ফ্যাটও তৈরি হবে। এই সবগুলো যাওয়া আসাকে নিয়ন্ত্রণ করবে এই রাস্তা। এই রাস্তাটা এরকম নিউক্লিয়াসকে ঘিরে রাখবে। এবং এই রাস্তার নাম কি? এই রাস্তার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা, এইটার এরকম নাম কেন? জালিকা কেন? দেখে মনে হচ্ছে না একটা জালের মতো ছড়ায় আছে? জালের মতো ছড়ায় আছে। আমি তোমাদের দেখাই। এই দেখো, এটা একটা কোষ। কোষের ভিতর দেখে কী মনে হচ্ছে? দেখো এই যে ভিতরে যেগুলো জালের মতো ছড়ায় আছে, এই জিনিসগুলো, এই যে বড়টা, এই জন্য এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক জালিকা। আমি তোমাদেরকে আরও একটা ভালো ছবি দেখাই, একটু লোড হোক, তাহলে তোমরা বুঝতে পারবে এটাকে কেন জালিকা বলতেছে। আচ্ছা, আমরা এখানে আসি। এন্ডোপ্লাজমিক মানে কি? প্লাজম মানে সাইটোপ্লাজম। এই যে নিউক্লিয়াসের বাইরে যা আছে এগুলোকে সাইটোপ্লাজম বলে একসাথে। ভিতরে নিউক্লিয়াস আর বাইরে যা আছে এই কোষের ভিতরে, এটাকে সাইটোপ্লাজম বলে। ওই সাইটোপ্লাজম থেকে প্লাজমিক শব্দটা আসছে। আর এন্ডো মানে হচ্ছে ভেতরে। এন্ডো মানে কি? ভেতরে। একটো মানে বাইরে। মনে রাখবা একটা কথা, যেখানে এন্ডো শব্দ পাবা বুঝবা ভেতর, আর যেখানে একটা শব্দ পাবা বুঝবা বাহির। তাহলে এন্ডোপ্লাজম মানে কি? সাইটোপ্লাজমের ভেতরে। রেটিকুলাম মানে কি? জাল। মানে সাইটোপ্লাজমের ভিতরে জালের মতো একটা গঠন। সাইটোপ্লাজমের ভিতরে জালের মতো গঠন, এর নাম কি? এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম মানেও জাল, ইংলিশে জাল, ইংলিশে রেটিকুলাম মানে জাল। তো এটা কোষের মধ্যে জালের মতো ছড়ায় থাকে। কোষের মধ্যে বিভিন্ন জিনিস তৈরি হয়, ওই জিনিসের যাওয়া আসাকে কন্ট্রোল করে। ঠিক আছে, এই দেখো আমি তোমাদের এখনই দেখাচ্ছি। এই দেখো কোষের আমি কটা জিনিস সরাই দিই। কোষের ঝিল্লিটাকে সরাই দিই, একটু টাইম দাও। এই যে দেখো কোষের সব কিছু সরাই দিছি। এই দেখো জালের মতো ছড়ায় আছে, দেখছো? জালের মতো ছড়ায় আছে।
জালের মতো সরাই আছে। জালের মতো থাকে বলে এটাকে বলে জালিকা। কার ভিতরে? কোষের ভিতরে। ভিতরে মানে অ্যান্ডো আর সাইটোপ্লাজম, যেহেতু কোষের ভিতরে নিউক্লিয়াসের বাইরে যা আছে এটাকে সাইটোপ্লাজম বলে, তাহলে অ্যান্ডোপ্লাজমিক জালিকা। ওই যে ভিতরে দেখো বেগুন কালারে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমি কয়েকটা লেয়ার সরাই দিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এই লেয়ারটাকে সরাই দিলাম, এই লেয়ারটাকে সরাই দিলাম, এই দেখো নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই যে বেগুন কালার হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারিদিকে তো কত ছোটো ছোটো ছিদ্র থাকে, নিউক্লিয়াসের ছিদ্র বলে। এবং এই ছিদ্রের চারিদিকেই ছিল কি? এন্ডোপ্লাজমিক জালিকা। এই ছিদ্রের চারিদিকে কি আছে? এন্ডোপ্লাজমিক জালিকা। দেখছো কেমনে ঘিরে রাখছে নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয়াসকে কেমনে ঘিরে রাখছে এন্ডোপ্লাজমিক জালিকা। ওকে, এই হচ্ছে কথা। এই জন্য এটার নাম এন্ডোপ্লাজমিক জালিকা। এটা কোষের রাস্তার মতো কাজ করতেছে। এখন রাস্তা যেহেতু আসছে, রাস্তায় ট্রাফিক পুলিশ থাকতে হবে, রাস্তায় ট্রাফিক পুলিশ থাকতে হবে। তাইলে এই হচ্ছে রাস্তার ট্রাফিক পুলিশ, এই হচ্ছে রাস্তার ট্রাফিক পুলিশ, এটা হচ্ছে রাস্তার ট্রাফিক পুলিশ। দেখতে এন্ডোপ্লাজমিক জালিকার মতোই। এর নাম কি? এর নাম হচ্ছে গোলজি বস্তু। এর নাম হচ্ছে গোলজি বস্তু। কেন এরকম নাম? বিজ্ঞানী গোলজি সবার আগে এটাকে দেখছে, এই জন্য তার নাম হচ্ছে বিজ্ঞানী গোলজি, নাম অনুসারে গোলজি বস্তু নামকরণ করা হয়েছে। এটা দেখতে অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই, বাট একটু ছোট। এটা কি করে? এই রাস্তা দিয়ে তো জিনিস যাওয়া আসা করবে। ধরো একটা প্রোটিন তৈরি হইলো, প্রোটিনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো ওই যাওয়া আসার যাতে ডিরেকশন ঠিক থাকে, এটাকে এই গোলজি বস্তু ঠিক করে। গোলজি বস্তু ঠিক করে কোন জিনিস কোথায় যাবে। একটা প্রোটিন তৈরি হলো, সে কোন দিকে যাবে। একটা শর্করা তৈরি হলো, সেটা কোন দিকে যাবে। এই সব কিছু কন্ট্রোল কে করে? গোলজি বস্তু করে। কে করে? গোলজি বস্তু করে। সে ঠিক করে কে কোন জায়গায় যাবে। এই জন্য তাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। দেখছো কত ইন্টারেস্টিং কোষ। আচ্ছা, আমাদের দেহে কি আছে? কঙ্কাল আছে, আছে না? কঙ্কাল আছে, যার কারণে কি আমাদের দেহে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। কঙ্কাল না থাকলে কি এই স্ট্রাকচার তৈরি হইতো? কখনোই হইতো না। তেমনি কোষেরও কঙ্কাল আছে, জানো? ভাবতে অবাক লাগে না? কোষ কত ছোটো, এর আবার কঙ্কাল। এই দেখো, এই দেখো কোষের চারিদিকে যে নীল 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 দাগ দাগ দেখছো, কত ছোটো ছোটো দাগ 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 দাগ, এইগুলাকে বলে কোষের কঙ্কাল। এই যে দাগ দাগ দাগ, এগুলো হচ্ছে কোষের কঙ্কাল, যাকে বলে সাইটোস্কেলেটন। আমি যদি পুরো কোষটাকে আবার ফেরত নিয়ে আসি, পুরো কোষটাকে যদি আবার ফেরত নিয়ে আসি, এই হচ্ছে পুরো কোষ। এই হচ্ছে কোষের ঝিল্লি। অ্যাকচুয়ালি কোষের যে বাইরের পর্দা, এটাকে আমরা কোষ ঝিল্লি বলি। তো এই যে কোষের পর্দা, কোষের পর্দা আমরা সরাই দিলাম, কোষের পর্দা আমরা সরাই দিলাম, কোষের পর্দা আমরা সরাই দিলাম। জেলির মতো একটা পদার্থ দেখতেছি না আমরা, একটু জেলির মতো লাগতেছে। এই জেলির মতো পদার্থটা হচ্ছে সাইটোপ্লাজমের তরল পদার্থ। জেলির মতো পদার্থ দিয়ে সব কিছু ঘেরা থাকে। তো জেলিও সরাই দিলাম আমরা। আমরা এই জেলিও কী করে দিলাম? সরাই দিলাম। জেলি সরাই দেওয়ার পরে দেখো কোষের স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে না? কোষের স্ট্রাকচারটা কেন বোঝা যাচ্ছে? এই কোষ কঙ্কালের কারণে বোঝা যাচ্ছে। এই কোষ কঙ্কাল কি? এগুলা চিকন চিকন সুতার মতো, ছোট্ট ছোট্ট নালীর মতো। এগুলা চিকন চিকন সুতা বা ছোটো ছোটো নালীর মতো। এগুলা একদমই ছোটো। একটা কোষ কত ছোটো, তার থেকেও ছোটো তার ভিতরে। এবং এর কারণে পুরো কোষের একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। দেখছো এই যে কোষের ভিতরে যে এত অঙ্গ প্রত্যঙ্গ, এই যে দেখো মাইটোকন্ড্রিয়া, যেটা আমি আঁকাইছিলাম, এই যে মাইটোকন্ড্রিয়া, এটাকে পাওয়ার হাউস বলে, সে শক্তি তৈরি করে। এই যে এন্ডোপ্লাজমিক জালিকা, কোষের রাস্তা তৈরি করে। এই যে গোলজি বস্তু, এই যে গোলজি বস্তু, গোলজি বস্তু কী করে? কোষের ট্রাফিক পুলিশের মতো কাজ করে। তারপরে এই যে রাইবোজোম আছে, এটার ভিতরেই রাইবোজোম আছে। এই যে দেখো রাইবোজোম, এই যে রাইবোজোম, ছোটো ছোটো রাইবোজোম, অনেক ছোটো। তো এইগুলাকে ঠিক জায়গা মতো ধরে রাখাও কার কাজ? কোষ কঙ্কালের কাজ। কোষ কঙ্কাল আছে বলেই কোষের সব জিনিস ঠিক মতো আছে, তাহলে এলোমেলো হয়ে যেত, কোষের কোনো আকৃতি থাকতো না, কোষের আকৃতি নষ্ট হয়ে যেত। এগুলো কিসের কারণে সম্ভব হয়েছে? কোষ কঙ্কালের কারণে সম্ভব হয়েছে। তো এই জন্যই কোষের চারিদিকে এরকম চিকন সুতার মতো, এরকম ছোটো 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 সুতার মতো অসংখ্য কঙ্কাল কোষের চারিদিকে ছড়া ছড়া আছে। এই হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোষ। হয়তো তোমার বইয়ের সাথে মিলে নাই, বাট এটাই একটা কোষ। আমি কোষের গঠন আঁকাই ফেললাম। এবং এটা একটা প্রকৃত কোষ, এটা একটা প্রকৃত কোষ। তাহলে আমরা এখন যদি আসি, তাহলে আমরা প্রকৃত কোষে কী কী পাইলাম যদি আমি লিখি, তাহলে প্রকৃত কোষ কি? প্রকৃত কোষ কি? যার নিউক্লিয়াস সুগঠিত, যার নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসে যা যা থাকা দরকার সবই আছে। নিউক্লিয়াসে যা যা থাকা দরকার সবই আছে, এটা প্রথম কথা। যার নিউক্লিয়াস সুগঠিত, যার নিউক্লিয়াসের পর্দা বিদ্যমান। নিউক্লিয়াসের পর্দা আবার কি ভাই? এ আবার কি জিনিস ভাই? আমি কিভাবে আঁকাইছিলাম আবার একটু দেখো তো। এভাবে প্রথমে একটা কোষ আঁকাইছিলাম আমি, তারপর বললাম যে কোষের হেডকোয়ার্টারকে, যার ভিতরে সকল তথ্য আছে, ডিএনএ আছে, সেটাকে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের পর্দা, এটাই নিউক্লিয়াসের পর্দা। তার ভিতরে এই যে এটা হচ্ছে নিউক্লিওলাস, একটা ঘন জায়গা, এটার ভিতরে একটু তরল পদার্থ আছে,
এটাকে নিউক্লিওপ্লাজম বলে। প্লাজম মানে কি, ওই যে সাইটোপ্লাজম, প্লাজম প্লাজম মানে জেলির মতো পদার্থ। নিউক্লিয়াসের ভিতরে তাই নিউক্লিওপ্লাজম, বাইরে হলে সাইটোপ্লাজম। এর ভিতরে আছে কি, এই যে এইগুলোই হচ্ছে ক্রোমোজোম। এগুলোই কি ক্রোমোজোম, পেঁচায় থাকলে এগুলোকে ক্রোমাটিনও বলে। এত জটিলতা যাওয়ার দরকার নেই, এগুলো হচ্ছে নিউক্লিয়াসের জিনিস। বাট বাইরে এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা। বাইরে এই জিনিসটা হচ্ছে কি নিউক্লিয়াসের পর্দা। এটাই হচ্ছে নিউক্লিয়াসের পর্দা, এটার কথাই বলতেছিলাম। এই পর্দা আছে, এই পর্দা আছে, এবং এই পর্দার গায়ে আবার ছোটো ছোটো কী থাকবে, ছিদ্রও থাকবে। এই পর্দার গায়ে ছোটো ছোটো কী থাকবে, ছিদ্রও থাকবে। আমরা দেখছি 3Dতে দেখছি ছিদ্রও থাকবে। তাহলে এই হচ্ছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসে যা যা থাকা দরকার সবই আছে। এটাই সুগঠিত নিউক্লিয়াস। তাহলে যার নিউক্লিয়াস সুগঠিত এবং নিউক্লিয়াসের বাইরে পর্দা আছে, পর্দা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কথা কি, যার অন্যান্য অঙ্গাণু আছে, অন্যান্য অঙ্গাণু আছে। অন্যান্য অঙ্গাণু বলতে আমরা কী কী পাইছিলাম, অন্যান্য অঙ্গাণু বলতে আমরা কী কী পাইছিলাম মনে কি আছে? অন্যান্য অঙ্গাণু বলতে আমরা একটা পাওয়ার হাউস পাইছিলাম যার নাম ছিল মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমরা বাইরে এন্ডোপ্লাজমিক জালিকা পাইছিলাম, এন্ডোপ্লাজমিক জালিকা পাইছিলাম। এই যে এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা পাইছিলাম। আমরা এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে ছোটো ছোটো রাইবোজোম পাইছিলাম। এই যে রাইবোজোম, রাইবোজোম পাইছিলাম। আমরা বাইরে গোলজি বস্তু পাইছিলাম, এটা হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তু নিয়ে সব সামনে আরও আলোচনা আছে। এমন যদি উদ্ভিদ কোষ হয় তাহলে প্লাস্টিডও পাবো আমরা। আমরা কোষ কঙ্কাল পাইছিলাম, অর্থাৎ অন্যান্য অঙ্গাণু আমরা পাইছি। অন্য যত অঙ্গাণু থাকা তো সেগুলো আছে। পাশাপাশি এবার আরেকটু গভীরে যাব আমরা, সেটা কি, প্রকৃত কোষে ডিএনএ ও হিস্টোন প্রোটিন আছে। এই জিনিসটা কি, এই জিনিসটা কি ভাই, এইটাই খেলা। আসো, তোমরা অলরেডি বুঝে গেছো প্রোটিন খুব দরকারি একটা জিনিস। এটা তোমাদের অলরেডি ধারণা হয়ে গেছে যে প্রোটিন জীবের জন্য খুবই দরকারি একটা জিনিস। এরকম একটা প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন। কি নাম? হিস্টোন। দেখাই আমি তোমাদের। এরা ধরে একটা হিস্টোন, এগুলো হতে একটা হিস্টোন, 1 2 3 4। কয়টা হিস্টোন এখানে? 4টা। হিস্টোন প্রোটিন এরকম থাকে। হিস্টোন একটা প্রোটিনের নাম। কিসের নাম ভাইয়া? প্রোটিনের নাম। এখানে কয়টা হিস্টোন দিলাম আমরা? 4টা। 1 2 3 4। আরও কয়টা দিলাম? 4টা। 4টা কয়টা হিস্টোন হইলো ভাইয়া বলো? এটা কয়টা হিস্টোন প্রোটিন হইলো বলো? 8টা হিস্টোন প্রোটিন হইলো। কয়টা হইলো? 8টা হিস্টোন প্রোটিন হইলো। কয়টা? 8টা। এই 8টা হিস্টোন প্রোটিনকে একসাথে বলা হয় হিস্টোন অক্টামার। অক্টা মানে 8। আচ্ছা, এত জরুরি যাওয়া দরকার নেই, তুমি জাস্ট জেনে রাখো এখানে কয়েকটা হিস্টোন প্রোটিন আছে। কয়টা কি আছে? হিস্টোন প্রোটিন আছে। এবার এরকম হিস্টোন প্রোটিন আমরা কয়েকটা নিব, 1টা 2টা 3টা 4টা, অনেকগুলো নিলাম। এই হচ্ছে হিস্টোন প্রোটিন, অনেকগুলো হিস্টোন প্রোটিন নিলাম। এবার আমরা খাবো ডিএনএ। এবার আমরা খাবো ডিএনএ। দেখো ডিএনএ কী করবে, আসবে এসে এই হিস্টোন প্রোটিনটাকে এরকম পেঁচাবে, হিস্টোন প্রোটিনটাকে এরকম পেঁচাবে, এরকম পেঁচাবে। হিস্টোন প্রোটিনটাকে কী করবে? পেঁচাবে। আমি এটাকে একটু রিপিট করি, একটু দাঁড়াও। হিস্টোন প্রোটিনটাকে একটা বাড়াই। তাহলে এ এসে কী করবে? হিস্টোন প্রোটিনটাকে এরকম পেঁচাবে। পেঁচিয়ে আস্তে 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 কী হবে জানো? এই জিনিসটা অনেক ঘন হবে, ঘন এরকম গয়েল হয়ে যাবে, এরকম কয়েলের মতো হয়ে যাবে, এরকম এরকম কয়েলের মতো হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তখন তার নাম হবে ক্রোমোজোম। তখন তার নাম হবে ক্রোমোজোম। ক্রোমোজোম, এই হচ্ছে ক্রোমোজোম, এটাই ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমই যখন পেঁচায় যায় তখন তার নাম হয় ক্রোমাটিন। তখন তার নাম হয় কি? ক্রোমাটিন। তাছাড়া ক্রোমাটিনে যাওয়ার দরকার নাই, ক্রোমোজোমেই থাকি। মানে এরকম ছোট থাকলে ক্রোমোজোম, এরকম পেঁচায় থাকলে ক্রোমাটিন, একই জিনিস, একই জিনিস। যাই হোক, এখানে আমরা পরে আসবো, এখন এটা না জানলেও চলবে। আমরা ক্রোমোজোমে থাকি। এই ক্রোমোজোমে এই ডিএনএ এই নিউক্লিয়াসের ভিতরে আছে। তার মানে আমরা কি বুঝলাম? কোষের ভিতরে আছে নিউক্লিয়াস। বুঝো ভালো করে, বুঝো ভালো করে। কোষের ভিতরে আছে নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের ভিতরে আছে কি? ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে কি আছে?
ডিএনএ আর হিস্টোন প্রোটিন, ডিএনএ আর হিস্টোন প্রোটিন, ডিএনএ আর হিস্টোন প্রোটিন। লালটা হচ্ছে ডিএনএ আর ওইটা হচ্ছে হিস্টোন, 8টা হিস্টোন প্রোটিন। ডিএনএ প্লাস হিস্টোন, ডিএনএ প্লাস হিস্টোন। হিস্টোন কিসের নাম? এটা প্রোটিনের নাম। আমার নাম কি? শুভ্র। তোমার নাম কি? কুতুব, বা যে কোনো কিছু। তো এই হিস্টোন হচ্ছে একটা প্রোটিনের নাম। অনেক প্রোটিন আছে, তার মধ্যে একটা হচ্ছে হিস্টোন। আর এই ডিএনএ এর ভিতরে আছে জিন। ডিএনএ এর ভিতরে আছে কি? জিন। এই জিন কি ভূতলা জিন? না, এই জিন ভূতলা জিন না। এই জিন দিয়েই আমার বৈশিষ্ট্য প্রকাশ পায়। বলে না বাবা আমার জিন পাইছে, এই জন্য বাবা মার মতো চেহারা পাইছে। জিন কি? জিন হচ্ছে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য বাবা মা থেকে সন্তানের কাছে যায়। এই জিন, যার জিন যেমন তার তো বৈশিষ্ট্য তেমন। আমার যে চুলের রং কালো হয়েছে, এটা কিসের কারণে? জিনের কারণে। আমার জিনের মধ্যে লেখা ছিল আমার চুলের রং কী হবে? কালো হবে। আমার জিনে লেখা ছিল যে আমার এই শৈলী কী হবে? এরকম ছোটো ছোটো লোম হবে। এগুলো কোথায় থাকে? এগুলো জিনে থাকে। জিন কই থাকে? ডিএনএ থাকে। ডিএনএ কই থাকে? ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোম কই থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াস কই থাকে? কোষে থাকে। এভাবে তৈরি হয়। আর ক্রোমোজোম কেমনে তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয় ডিএনএ আর হিস্টোন প্রোটিনের মাধ্যমে। ডিএনএ আর হিস্টোন প্রোটিনের মাধ্যমে। হিস্টোন প্রোটিন কী করে? ক্রোমোজোমরে পেঁচাইতে হেল্প করে। ক্রোমোজোমরে কী করতে হেল্প করে? পেঁচাইতে হেল্প করে। এখন আসো আমরা একটা সুন্দর জিনিস দেখি। আমরা একটা সুন্দর জিনিস দেখব, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। জাস্ট আমাকে একটু টাইম দেওয়া লাগবে। একটু দাঁড়াও, তোমাদেরকে এখন আমি ডিএনএ, জিন, এই জিনিসগুলা একদম 3Dতে একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে কোনটা কীভাবে থাকে, কোনটা কীভাবে তৈরি হয়, তাই তোমরা ভালো রিয়েলাইজ করতে পারবা। হ্যাঁ, লোড হোক। দেখো, এই যে একটা কোষ, এটা একটা প্রাণীর কোষ, এটা একটা উদ্ভিদের কোষ। আমরা উদ্ভিদে পরে আসবো, প্রাণীতে আসি। দেখো এই যে কোষ, কোষের বাইরে এই পর্দা, এটা হচ্ছে ঝিল্লি, কোষের ঝিল্লি। ভিতরে যা কিছু আছে এটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মনে রাখবা, সাইটো মানে কোষ, শব্দটা মুখস্থ করো। সাইটো মানে কি? কোষ। যেমন সাইটোলজি মানে কি? কোষবিদ্যা, প্রথম অধ্যায়ে আছে, জীবন পাঠ প্রথম অধ্যায়ে লেখা আছে। সাইটোলজি, লজি মানে জ্ঞান, সাইটো মানে কোষ। তাহলে সাইটোপ্লাজম, প্লাজম মানে কি? জেলি। প্লাজমা মানে মনে রাখবা, প্লাজম শব্দটা আসে প্লাজমা থেকে। প্লাজমা মানে কি? জেলি। তাহলে সাইটোপ্লাজম মানে কি? কোষের ভিতরে যে জেলির মতো যে জায়গাটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে কোষে কি থাকে এটা এখনই মুখস্থ করি, এটা আমি আগেই বলা উচিত ছিল। এই কথাটা আগে একটু আমি লিখে দিয়ে আসি। একটা কোষে 3টে জিনিস থাকে, এটা আমি আগেই লিখে দেওয়া উচিত ছিল আমার। একটা কোষে 3টে জিনিস থাকে। 1, কোষের ঝিল্লি। একটা কোষ হইতে গেলে 3টে জিনিস লাগবে। কোষের ঝিল্লি। 2, সাইটোপ্লাজম। আর 3, হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস না, এটা জেনেটিক বস্তু বললে ভালো হতো। আচ্ছা, নিউক্লিয়াসে লিখি, অর্থাৎ ডিএনএ আর এনএ। অ্যাকচুয়ালি ডিএনএ আর এনএ, নিউক্লিয়াসের ভিতরে তো ডিএনএ থাকে। এটাই, এই হচ্ছে 3টে জিনিস থাকতে হবে কোষ হতে গেলে। কোষ মানে এই 3টে জিনিস, এই 3টার কোনো একটা না থাকলে কোষ হবে না। তাহলে এখন আসো, এই হচ্ছে সাইটোপ্লাজম, এই কোষ ঝিল্লি, বাইরে একটা কোষ ঝিল্লি, ভিতরে সাইটোপ্লাজম। আর এই যে মাঝখানে বেগুন কালার যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে যা আছে সাইটোপ্লাজম, আর পর্দা হচ্ছে কোষের ঝিল্লি। কথা বুঝছো? তাহলে এই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিদিকে যে এন্ডোপ্লাজমিক জালিকা, দেখছো রাস্তার মতো না এন্ডোপ্লাজমিক জালিকা? এই যে এগুলো হচ্ছে গোলজি বস্তু, যেগুলো হচ্ছে গোলজি বস্তু, ট্রাফিক পুলিশ, তাই না? এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এগুলো কি? মাইটোকন্ড্রিয়া। আর এই যে সুতার মতো দেখতেছে, যে সুতো হচ্ছে হলুদ হলুদ নুডলসের মতো ছড়ায় আছে যে সুতা, এগুলো হচ্ছে কোষ কঙ্কাল। এই তো কোষ। উদ্ভিদ কোষে আমরা এখনই যাচ্ছি না, উদ্ভিদ কোষ আমরা পরে যাব, ঠিক আছে? আগে প্রাণী কোষটা বুঝি। এই দেখো নিউক্লিয়াসের ছিদ্র, দেখছো নিউক্লিয়াসের বাইরে যে ছিদ্র থাকে, এই যে ছিদ্র। যাই হোক, এই নিউক্লিয়াসটাকে যদি আমরা ভালো করে দেখি, তাহলে এই দেখো নিউক্লিয়াসটা যদি ভালো করে দেখি, কাটা হয়েছে নিউক্লিয়াসটাকে। আমরা মাঝে মাঝে তরমুজ কাটি না, ওইভাবে কাটছে। তো নিউক্লিয়াসের ভিতরের যেই জেলির মতো পদার্থটা, এটাকে বলে নিউক্লিওপ্লাজম। কোষের জেলিকে বলা হয় যদি সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের জেলিরে বলবে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে একটা ঘন জায়গা আছে আরেকটা, ওটার নাম হচ্ছে নিউক্লিওলাস। আর আছে এই যে ক্রোমাটিন তন্তু, এই যে দেখো, এই যে সুতার মতো যেগুলো থাকে ওগুলো ক্রোমাটিন তন্তু। পরে যেটা ক্রোমোজোম হয়, এখন ক্রোমাটিনটাই আমরা দেখবো। দেখো এই যে ক্রোমাটিন, এই যে একটা সুতা। ক্রোমাটিন আর ক্রোমোজোম একই জিনিস। ক্রোমোজোমটা একটু ছোট, ক্রোমাটিনটা হচ্ছে সুতার মতো পেঁচানো। এই যে দেখছো কেমনে তৈরি হয়? এই যে হিস্টোন প্রোটিন, এই যে গোলগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন, গোলগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। আর এই যে ডিএনএ, এই হচ্ছে ডিএনএ। দেখছো
কত মলিকুলার লেভেল, তাই না? কত ছোট্ট জিনিস, ভাবলেই অবাক লাগে, তাই না? আল্লাহ কি সুন্দর করে আমাদের শরীরটাকে নিখুঁতভাবে তৈরি করছে। তাহলে এই হচ্ছে ডিএনএ। এটা কি? ডিএনএ। ওকে, নিউক্লিয়াসের ভিতরেই আছে এই ক্রোমাটিন তন্তু। এই দেখো, আমি তোমাদের আবার দেখাই। এই হচ্ছে ডিএনএ। এই হচ্ছে কি? ডিএনএ। ডিএনএ এরকম পেঁচানো থাকে, হ্যাঁ। ডিএনএর মধ্যে সব তথ্য আছে, জিন আছে। এই ডিএনএ দেখো, এই যে হলুদটাই আসলে ডিএনএ। হলুদটাই আসলে কি? হলুদটাই আসলে ডিএনএ। যে হলুদ লাইনগুলো হচ্ছে ডিএনএ। ডিএনএ কারা পেঁচাইছে? হিস্টোন প্রোটিনের পেঁচাইছে। হিস্টোন প্রোটিনের পেঁচাইছে। এ দেখছো কত ছোট, এবং দেখো কত অনেকগুলো একসাথে হয়ে গেছে। দেখছো অনেকগুলো একসাথে হয়ে গেছে, খেয়াল করে দেখো। এই যে দেখছো একসাথে অনেকগুলো হয়েছে। এই যে দেখো এই জায়গাটা দেখছো। এরপরে এগুলো হয়ে গেছে ক্রোমাটিন তন্তু। এগুলো হয়ে গেছে কি? ক্রোমাটিন তন্তু। দেখছো ক্রোমাটিন তন্তু। এবং ক্রোমাটিন তন্তুরা যখন এরকম তন্তুর মতো না থাকে, এক জায়গায় ঘন হয়ে যায়, তখন এটাকে বলা হয় ক্রোমোজোম। একই জিনিস। ক্রোমাটিন হচ্ছে অনেক বড় সুতার মতো, ঘন হয়ে গেলে ক্রোমোজোম, একই জিনিস। তাহলে ক্রোমোজোম কি করতেছে? ডিএনএ আর হিস্টোন প্রোটিনের মাধ্যমে নিউক্লিয়াসটাকে, এই ডিএনএটাকে ধারণ করে রাখছে। ডিএনএ তথ্যগুলোকে ধারণ করে রাখছে। আর ডিএনএ কেন ইম্পর্টেন্ট? তোমার যা কিছু আছে সকল তথ্য কোথায় সেভ করা? ডিএনএতে সেভ করা। সকল তথ্য, তোমার লাইফের যত তথ্য আছে সব কিছু কোথায় সেভ করা? ডিএনএতে সেভ করা। এই জন্য ডিএনএ গুরুত্বপূর্ণ। তো এটা তোমাদের বুঝাইলাম আর কি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা ভিতরে দেখে গেলাম কোনটা কি। তাহলে ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে কি তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয়। আর যেহেতু এটা প্রকৃত কোষ, তাহলে এইটা তার থাকবে, অন্যান্য অঙ্গাণুও থাকবে, নিউক্লিয়াসের বাইরে পর্দাও থাকবে, নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে। এটাই হচ্ছে প্রকৃত কোষ। এটাই কি কোষ? প্রকৃত কোষ। কিন্তু সব কিছু তো আগে এরকম ছিল না, তাই না? পৃথিবীর প্রথম যে কোষ, সেই কোষটা কি এরকম ছিল? না ভাইয়া, পৃথিবীর প্রথম যে কোষ, সেই কোষটা এরকম ছিল না। শুরুর দিকের কোষ, আদিম কোষ কেমন ছিল? আদিম কোষ কেমন ছিল? আদিম কোষ কেমন ছিল? লুক, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এটা হচ্ছে ডিএনএ, এরকম পেঁচায় আছে, এটা হচ্ছে ডিএনএ, শুনো ভালো করে, এটা হচ্ছে ডিএনএ পেঁচায় আছে, আর এইগুলা হচ্ছে কিছু রাইবোজোম যেটা প্রোটিন তৈরি করবে, নেন দিলাম, এইটুকুই, শেষ। এগুলো হচ্ছে রাইবোজোম, যার কাছে প্রোটিন বানানো। কেন প্রোটিন দরকার এটা তো বুঝেই গেছো। প্রোটিন ছাড়া কিছুই হবে না, প্রোটিন ছাড়া কোনো কিছুই হবে না। আর এই হচ্ছে ডিএনএ আর রাইবোজোম। এখন আমি আপনাদের প্রশ্ন করলাম, স্যার এখানে কি কোনো কোষ দেখতে পারতেছেন? আপনি কি উত্তর দিবেন বলেন? আপনি কি উত্তর দিবেন? তুমি বলো, তুমি কি এখানে কোনো কোষ দেখতে পারতেছো? এনি সেল ইজ অ্যাভেলেবল ইন হেয়ার? দেয়ার ইজ এনি সেল ইন হেয়ার? নো, আনসার ইজ নো। দেখো এগুলো পিওর বেসিক ক্লাস ভাই। মাঝখানে আমি একটু বলি, 9-10 স্টুডেন্টের জন্য ক্লাসগুলো শ্যুট করতেছি, যে আগে কোনো দিন বায়োলজি পড়ে তার জন্য এই ক্লাসগুলো কাজে লাগবে। এই ক্লাসগুলো আমি রেগুলার দিয়ে যাচ্ছি, আমি রেগুলার দিয়ে যাব। তুমি যদি রেগুলার ক্লাস পাইতে চাও, তাহলে ভাই তোমার বন্ধুকে ক্লাসগুলো শেয়ার করো, আরও স্টুডেন্টদেরকে নিয়ে আসো। আমি এই ক্লাসটা রেকর্ড করতেছি ইউটিউবে, আর আমার বায়োমিশন পেজে, ফেসবুক পেজে আপলোড করব। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হাসনাত শুভ্র, এখানে তো আপলোড করবে, যেখানে দেখো না কেন তোমার বন্ধুদেরকে দাও। কারণ তুমি যদি রেগুলার বন্ধুদেরকে দিয়ে যাও, তাহলে আমার ক্লাস করানো আগ্রহ বাড়বে। আর যদি তুমি না দাও, ক্লাসে যদি ভিউজ না আসে, একটা সময় তো আমিও ক্লান্ত হয়ে যাবো, তাই না? তখন তো আমারও আর ইচ্ছা করবে না। সো এটা তোমাদের দায়িত্ব। তোমরা যদি শুভ্র ভাইয়ের ক্লাস চাও, এরকম ডিটেলস ক্লাস চাও, এরকম ক্লাস করতে সময় লাগবে অনেক বেশি, বাট তুমি যেই লেভেলে শিখবা, তোমার পাশের অন্য কোনো কেউ দেখবে এত জানে না। ওকে, তাহলে এটা হচ্ছে রাইবোজোম, এটা হচ্ছে ডিএনএ। এখন তোমরা বললাম এখানে তুমি কোষ দেখতে পারতেছো? তুমি উত্তর দিবা না ভাই, আমি কোষ দেখতে পারতেছি না। কেন পারতেছি না? বললাম ভাই কোষ কেমনে দেখবো বলেন? আপনি আগে ঠিক করে দেন কতটুকু কোষ। কারণ কোষ হইতে গেলে তো কোষের ঝিল্লি লাগে, সাইটোপ্লাজম লাগে, আর নিউক্লিয়াস লাগে। নিউক্লিয়াস না হলেও ডিএনএ হলেও চলে, নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ থাকে ওইটা হলেও চলে। আচ্ছা ঠিক আছে, নিউক্লিয়াসের ডিএনএটা আমি পাইছি, আর আপনার সাইটোপ্লাজম আমি পাইছি। সাইটোপ্লাজমের তো রাইবোজোম থাকে, তাই না? সাইটোপ্লাজম কি? নিউক্লিয়াসের বাইরে যা আছে সাইটোপ্লাজম, তাহলে রাইবোজোমটা সাইটোপ্লাজমের অংশ। ঠিক আছে, আমি এটা পাইলাম, কিন্তু তো কোনো এরিয়া নাই, কোনো এরিয়া তো আমি দেখতেছি না। যে এরিয়া দেখলে আমি বলবো এটা একটা কোষ, এরিয়া কোথায়? এরিয়া কোথায়? তো আপনি আমাকে এরিয়াটা সিলেক্ট করে দেন। তো এই শুনে আমি কি করলাম, আমি তোমাকে একটা এরিয়া সিলেক্ট করে দিলাম, বললাম যে এই নাও এরিয়া, এই নাও এরিয়া। এখন তোমাকে প্রশ্ন করলাম, তুমি কি কোষ দেখতে পারতেছো? আচ্ছা, এরিয়াটাকে এভাবে না আঁকায় আমরা একটু ব্যাকটেরিয়ার মতো করে আঁকাই, এভাবে দিলাম এরিয়া, এভাবে ধরো একটা এরিয়া দিলাম। এখন তোমারা বললাম, এখন কি আপনি কোষ দেখতে পারতেছেন? তুমি বলো ইয়েস স্যার, হ্যাঁ এখন আমি কোষ দেখতে পারতেছি। কেন? কারণ এই যে আপনি কোষের ঝিল্লি আঁকাই দিয়েছেন, পর্দা,
এটা হচ্ছে কোষের পর্দা। আপনি রাইবোজোম দিচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে বাকিটুকু সাইটোপ্লাজম। আর আপনি ডিএনএ দিচ্ছেন, যার কারণে বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা ডিএনএ আছে, কারণ কোষ হইতে তো ডিএনএ লাগে। কিন্তু ভাই এখন ওটা ঝামেলা রয়ে গেছে। কী ঝামেলা, কী ঝামেলা, কী ঝামেলা? এটা কেন কোষ না, কেন কোষ না? কারণ নিউক্লিয়াস তো নাই ভাই। ভাই সুগঠিত নিউক্লিয়াস তো আমি দেখতে পারতেছি না। আপনি একটা নিউক্লিয়াস দেন, আপনি এটা নিউক্লিয়াস দেন। নিউক্লিয়াসের ভিতরে জিনিস যা এটা আমি পাইছি, ডিএনএ। এটা কি ডিএনএ? এটা হচ্ছে কি ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ। আর এটা হচ্ছে কি রাইবোজোম। ডিএনএ রাইবোজোম থাকলে এনাফ। রাইবোজোম কি বানাবে? রাইবোজোম কি বানাবে? প্রোটিন বানাবে। আর ডিএনএ তো সব কিছুই করবে। তাহলে প্রোটিন পেয়ে যাবো, ডিএনএও পেয়ে যাবো। আর এটা হচ্ছে কোষের ঝিল্লি। তাহলে কোষের বেঁচে থাকার জন্য যা যা দরকার সবই আছে। কোষ ঝিল্লি আছে, সাইটোপ্লাজম আছে, ডিএনএ আছে। কিন্তু আমি এখন তোমার যদি প্রশ্ন করি ভাই কোষ তো ঠিক আছে বুঝলাম, এখানে নিউক্লিয়াস দেখতে পারতেছেন, তুমি কি উত্তর দিবা? না ভাই আমি তো নিউক্লিয়াস দেখতে পারতেছি না, এখানে তো কোনো নিউক্লিয়াস আমি দেখতে পারতেছি না। এখন আমি যদি আবার প্রশ্ন করি কেন নিউক্লিয়াস দেখতে পারতেছেন না কেন, তখন বলবা ভাই কতটুকু বলবো নিউক্লিয়াস, কোন জায়গাটাকে আমি বলবো নিউক্লিয়াস, এটাকে আমাকে আগে বলে দেন। আমাকে আগে এটা বলে দেন যে আমি কতটুকু জায়গাকে নিউক্লিয়াস বলবো। তখন আমি কি করলাম, আমি এরকম করে একটা এরিয়া সিলেক্ট করে দিলাম, এরকম করে একটা এরিয়া সিলেক্ট করে দিলাম। বললাম নাও এটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা বা নিউক্লিয়াসের ঝিল্লি। এটা হচ্ছে নিউক্লিয়াসের পর্দা বা নিউক্লিয়াসের ঝিল্লি। ঝিল্লি মানে পর্দা। তো এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে কি পর্দা বা নিউক্লিয়াসের পর্দা। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের পর্দা। এখন যদি আমি তোমাকে বলি ভাই এখন কি নিউক্লিয়াস দেখতে পারতেছেন, তখন তুমি বলবা ইয়েস ইয়েস, এখন আমি নিউক্লিয়াস দেখতে পারতেছি, ইয়েস এই যে এইটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দেখছো পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস। কেন আমি প্রথমে পর্দা লিখছিলাম, যে যার নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াসের পর্দা বিদ্যমান। পর্দা না থাকলে নিউক্লিয়াসও থাকবে না, যার পর্দা নাই তার নিউক্লিয়াসও নাই, নিউক্লিয়াস সুগঠিত হবে না। এখন ধরো আমি কি করলাম, এই পর্দারে সরাই দিলাম, আবার এই পর্দারে আবার সরাই দিলাম, এই পর্দারে আবার সরাই দিলাম, খালি ডিএনএ দিলাম, খালি ডিএনএ দিলাম আর পর্দা সরাই দিলাম। এখন কি বলবা এটা, এবং এটাকে তুমি একটা কোষ বলতে হবে, কারণ কোষে যা যা থাকা দরকার সবই আছে। কোষের ঝিল্লি আছে, সাইটোপ্লাজমে রাইবোজোম আছে, ডিএনএও আছে। ডিএনএ থাকলেই হয়, কারণ ডিএনএ তো নিউক্লিয়াসের একটা উপাদান, ডিএনএ নিউক্লিয়াসের একটা অংশ, কিন্তু পুরোপুরি নিউক্লিয়াসটা এখানে নাই। বাট এটা একটা কোষ, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া। এবং কেমন ব্যাকটেরিয়া? এক কোষী ব্যাকটেরিয়া। এই একটা কোষ, এটা একটা কোষ এবং এটা একটা ব্যাকটেরিয়া, এবং এটাই আদিম কোষ। এটাই কি কোষ? আদি কোষ। এটাই কি কোষ? আদি কোষ। তাহলে তার কি হইল? সুগঠিত নিউক্লিয়াস নেই, প্রথম কথা। সুগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসের খালি ডিএনএ আছে, কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নাই, নাম্বার 1। 2 নম্বর কথা, নিউক্লিয়াসের আবরণ নাই, এই জন্যই তো নিউক্লিয়াসটা সুগঠিত হইতে পারে নাই। নিউক্লিয়াসের আবরণ নাই। নিউক্লিয়াসের যেহেতু আবরণ নাই, নিউক্লিয়াসের যেহেতু আবরণ নাই, যার কারণে নিউক্লিয়াসে সুগঠিত হইতে পারে নাই। কারণ এখানে নিউক্লিয়াসের বাইরে এই যে নিউক্লিওপ্লাজম, জেলি দিয়ে লাভ আছে? জেলি থাকবে জায়গা মতো? থাকবে না তো, কারণ তার বাইরে তো কোনো বাউন্ডারি নেই। বাউন্ডারি না থাকলে তো জিনিসপত্র থাকবে না। তো নিউক্লিয়াসের আবরণ নাই। তারপরে কি? তারপর হচ্ছে রাইবোজোম ছাড়া কোনো অঙ্গাণু নাই। রাইবোজোম ছাড়া কোনো অঙ্গাণু নাই। কি বললাম কথাটা? রাইবোজোম ছাড়া কোনো অঙ্গাণু নাই। হোয়াট ইজ অঙ্গাণু? ওই যে কোষের ভিতরে ছোটো ছোটো যা থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো হচ্ছে অঙ্গাণু। শুধু রাইবোজোম আছে, আর কিছু নাই। রাইবোজোম তাহলে এরও থাকবে, এরও থাকবে, আদি কোষেরও থাকবে, প্রকৃত কোষেরও থাকবে। রাইবোজোম সবাই থাকবে, বাট আর কিছু নাই। মাইটোকন্ড্রিয়া নাই, প্লাস্টিড নাই, গোলজি নাই, কিচ্ছু নাই। কেন নাই এটা আমরা পরের ক্লাসে জানবো। ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তুমি বানাবা, গোলজি বস্তু তুমি বানাবা, ওইগুলোর জন্য নিউক্লিয়াসের পর্দা লাগে। এখানে নিউক্লিয়াসের পর্দা নেই, তাই কিছুই নেই। তার মানে এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি বস্তু, লাইসোজোম, এগুলো বানাইতে গেলেও কি লাগে? নিউক্লিয়াসের পর্দা লাগে। নিউক্লিয়াসের পর্দা থেকে ওগুলো তৈরি হয়। তাহলে ওর রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণুও নাই। এবং সব থেকে বড় কথা, হিস্টোন প্রোটিন নেই। হিস্টোন প্রোটিন নাই, এটা সব থেকে সিরিয়াস কথা। ওর হিস্টোন প্রোটিন নাই, এটা সব থেকে সিরিয়াস কথা। এর কি নাই? হিস্টোন প্রোটিন নাই। প্রকৃত কোষে কিন্তু হিস্টোন প্রোটিন ছিল, কিন্তু হিস্টোন প্রোটিন নাই। তাহলে এখানে কিন্তু ক্রোমোজোম তৈরি হবে? বলো, ক্রোমোজোম তৈরি হবে আদি কোষে?
বলো, ক্রোমোজোম হবে? সম্ভব ক্রোমোজোম বানানো? সম্ভব না। ক্রোমোজোম বানাইতে গেলে কি লাগছিল মনে আছে? ক্রোমোজোম বানাইতে গেলে ডিএনএ আর হিস্টোন প্রোটিন লাগছিল, এটা প্রকৃত কোষের ছিল। এই ডিএনএ আর হিস্টোন প্রোটিন আদি কোষের নাই, সুতরাং তার ক্রোমোজোম তৈরি হবে না, শুধু ডিএনএ থাকবে। এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এই জীবন ধারণ করে এই সব কিছু করে, কারণ তার প্রোটিন আছে, প্রোটিন থাকলেই সব কিছু হয়। আর প্রোটিন বানানোর জন্য ডিএনএ আছে, ডিএনএ কমান্ড দিবে কোন প্রোটিন বানাইতে হবে, রাইবোসোম সেই প্রোটিন বানাই দিবে। ডিএনএ কমান্ড দেয়, কারণ ডিএনএর কাছে সকল তথ্য আছে। ডিএনএ হচ্ছে একটা বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া, তার কাছে সকল কিছু তথ্য আছে। সেই তথ্য রাইবোসোমকে দিবে, রাইবোসোম প্রোটিন বানাই দিবে। এই তো জীবন চলছে, জীবন, কোনো সমস্যা নাই তো। এটা একটা ব্যাকটেরিয়া। এই হচ্ছে আদি কোষ আর প্রকৃত কোষ। তাহলে আবার আসি, আদি কোষের সুগঠিত নিউক্লিয়াস নাই, কারণ নিউক্লিয়াসের বাইরে আবরণ নাই, হিস্টোন প্রোটিন নাই, শুধু রাইবোসোম আছে আর কোনো অঙ্গাণু নাই। প্রকৃত কোষ নিউক্লিয়াস সুগঠিত, রাইবোসোম আছে এবং অন্যান্য অঙ্গাণুও আছে, এবং ডিএনএর সাথে হিস্টোন প্রোটিনও আছে। ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন যেহেতু আছে, তার মানে তার ক্রোমোজোম আছে। এর যেহেতু হিস্টোন প্রোটিন নাই আদি কোষের, তার মানে তার ক্রোমোজোমও নাই। সে এতটা নিম্ন টাইপের, বুঝতে পারছো? এই হচ্ছে আদি কোষ আর প্রকৃত কোষ। এখন খেয়াল করো, আদি কোষ আর প্রকৃত কোষকে আসলে আমি কী দিয়ে ভাগ করলাম? নিউক্লিয়াস দিয়ে ভাগ করলাম। অ্যাকচুয়ালি এখানে মেইন ফ্যাক্টরটা কি বলতে পারবা? মেইন ফ্যাক্টরটা কি? মেইন ফ্যাক্টরটা হচ্ছে নিউক্লিয়াস। মেইন ফ্যাক্টরটা হচ্ছে নিউক্লিয়াস, আর কিছু না। এই জন্যে নিউক্লিয়াসকে সায়েন্সের ভাষায় বলা হয় ক্যারিও। কি বলা হয়? ক্যারিও, ক্যারিওন। নিউক্লিয়াসকে সায়েন্সের ভাষায় বলা হয় ক্যারিওন, ক্যারিওন। ক্যারিওন মানে কি? ক্যারিওন মানে হচ্ছে কেন্দ্র, আর নিউক্লিয়াস মানেও কেন্দ্র। ক্যারিওন মানে কি? কেন্দ্র। ক্যারিওন মানে কি? কেন্দ্র। তাহলে এই জন্যে এইটা যেহেতু আদি নিউক্লিয়াস, মানে কি? আদি ক্যারিওন মানে কি? প্রো ক্যারিওন। এটাকে বলে প্রো ক্যারিওন। এটাকে বলে কি? প্রো ক্যারিওন মানে কি? আদি নিউক্লিয়াস। প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিওন মানে কি? নিউক্লিয়াস। তাহলে এটাকে বলে আদি নিউক্লিয়াস। আর এই কারণেই এই কোষটাকে বলা হয় প্রো ক্যারিওটিক সেল। প্রো ক্যারিওটিক সেল। ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। প্রো মানে কি? আদি, তার মানে এটা আদিকোষী নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস সুগঠিত, তাহলে এর ক্যারিওন কেমন? এ কেমন ক্যারিওটিক? এ হচ্ছে ইউ ক্যারিওটিক। এই কেমন? ইউ ক্যারিওটিক। ইউ মানে কি? প্রকৃত। ইউ মানে কি? সুগঠিত বা নতুন বা প্রকৃত, নতুন বা প্রকৃত। তাহলে এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এই হচ্ছে ইংলিশ মানে। প্রো মানে আদি, যেমন তোমরা কোষ বিভাজন পড়ছো কিনা জানি না, সামনে পড়বা। কোষ বিভাজনের প্রথম ধাপ প্রোফেজ। ফ্রেজ মানে ধাপ, আর প্রো মানে শুরু বা আদি। তাহলে প্রো ক্যারিও, ক্যারিও মানে কেন্দ্র বা নিউক্লিয়াস। প্রো ক্যারিও মানে আদি নিউক্লিয়াস, মানে এই নিউক্লিয়াস ঠিক মতো তৈরিই হয় না এখনো পর্যন্ত। আর এটা ইউ ক্যারিও, ইউ মানে কি? প্রকৃত বা নতুন, মানে এটা নতুন নিউক্লিয়াস বা প্রকৃত নিউক্লিয়াস। ইউ ক্যারিওটিক সেল মানে এমন একটা কোষ যার প্রকৃত নিউক্লিয়াস আছে। এই হচ্ছে আদি কোষ আর প্রকৃত কোষ। তোমাদেরকে আমি আরেকটা 3D ইমেজ দেখাই, লাইটটা ভালো করে বুঝতে পারবা। এটা দেখো, একটা ব্যাকটেরিয়া দেখাবো, একটা প্রকৃত কোষ দেখাবো, তো একদম ক্লিয়ার বুঝতে পারবা আসলে কোনটাকে কেন কি ডাকা হয়েছে। দেখো, এটা একটা প্রকৃত কোষ, আমরা একটু আগেই দেখছি। এই যে এই এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয়াসকে ঘিরে রাখে কিন্তু এন্ডোপ্লাজমিক জালিকা, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া, এই যে সুতার মতো, নুডলসের মতো যেগুলো সুতার মতো পেঁচায় আছে, ওইগুলো হচ্ছে কোষ কঙ্কাল। হ্যাঁ, এটা প্রকৃত কোষ। দেখো, প্রকৃত কোষের তুলনায় কত ছোট একটা আদি কোষ। এটা আদি কোষ, লেখাই আছে প্রো ক্যারিওটিক সেল। সেল মানে কোষ, ক্যারিওন মানে নিউক্লিয়াস, আর প্রো মানে আদি, মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। আর এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ বা প্রকৃত কোষ। দেখো, এইটা কতটুকু সাইজ আর এইটার কতটুকু সাইজ। তাহলে একটা কোষের মধ্যে কতগুলো ব্যাকটেরিয়া ঢুকে যেতে পারবে। এই জন্য তো কোষের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে পড়ে আমাদের রোগ হয়। একটা কোষের মধ্যে কত ব্যাকটেরিয়া ঢুকতে পারবে দেখছো? আমাদের এটা যদি আমাদের একটা কোষ হয়, তাহলে একটা ব্যাকটেরিয়াটা কোষের জন্য ঢুকা কোনো বিষয়? একটা ব্যাকটেরিয়া আরামসে কোষের মধ্যে ঢুকতে পারবে, তাই না? এখন আমরা যদি প্রোক্যারিওটিক কোষের ভিতরে ঢুকি, তাহলে আমরা দেখতে পারবো এটা ব্যাকটেরিয়া। এই দেখো, ব্যাকটেরিয়াতে কি আছে? এই হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, লেখা আছে ব্যাকটেরিয়ার ডিএনএ। কোনো কোনো ক্রোমোজোম আছে? নাই। কেন নাই? হিস্টোন প্রোটিন নাই। এই হচ্ছে ব্যাকটেরিয়ার কিছু গোল গোল ডিএনএ থাকে। ব্যাকটেরিয়া কিছু কিছু ডিএনএ এরকম গোল গোল রিংয়ের মতো, এই যে রিংয়ের মতো, এগুলোকে প্লাজমিড বলে। এগুলো বড় ক্লাসে উঠলে আমরা জানবো। আর আছে বাইরে কোষ ঝিল্লি, এখানে রাইবোজোমটা দেখায় নাই, রাইবোজোমটা এখানে দেখায় না। এই একটা কোষ, এই একটা ব্যাকটেরিয়া কোষ। এর বাইরে অনেক কিছু থাকতে পারে। এই দেখো, এই যে ব্যাকটেরিয়া চলাচল করে কি দিয়ে জানো? এই ফ্লাজেলা দিয়ে চলাচল করে। এই যে ফ্লাজেলা, এই যে সুতা, ফ্লাজেলা হচ্ছে সুতা, এটা দিয়ে ব্যাকটেরিয়া চলাচল করে।
ব্যাকটেরিয়া এই ফ্লাজেলা বা সুতা দিয়ে চলাচল করে। হ্যাঁ, এই ফ্লাজেলা বা সুতাও তৈরি হয় কিন্তু প্রোটিন দিয়ে। তাহলে ব্যাকটেরিয়ার যে বাইরে যে সুতা যেটা দিয়ে সে মুভ করবে, এরকম মুভ করবে, ওটা প্রোটিন দিয়ে তৈরি। এই যে বাইরে যে ছোটো ছোটো আরও কিছু সুতা আছে, এগুলো সব প্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রোটিন থাকলেই হয় জীবনে সব কিছু। আর আমরা যদি একটা প্রকৃত কোষ দেখি, তাহলে এই দেখো একটা প্রকৃত কোষ, কত কিছু আছে একটা প্রকৃত কোষের মধ্যে, দেখছো কত কিছু আছে। এই যে গোলজি বস্তু আছে, এই যে এন্ডোপ্লাজমিক জালিকা আছে, এগুলো এন্ডোপ্লাজমিক জালিকা, এই যেগুলো এন্ডোপ্লাজমিক জালিকা। এই দেখো নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস, যার ভিতরে নিউক্লিওলাস আছে। এই নিউক্লিয়াসের বাইরে এই যে পর্দা, এই যে এটা নিউক্লিয়াসের বাইরের পর্দা, এটা নিউক্লিয়াসের বাইরের পর্দা, সবই আছে। আমি যদি নিউক্লিয়াসটাকে আরও ভালো করে 3D ইমেজ দিয়ে দেখাই, তোমরা বুঝতে পারবা। এই দেখো, এখান থেকে আমরা এই যে কোষের কঙ্কাল আগে সরাই, এই যে কোষের কঙ্কালগুলোকে সরাই দিই, কোষের কঙ্কাল সরাই দিলাম, ঠিক আছে। এই যে গোলজি বস্তু, দেখছো এই যে গোলজি বস্তু, গোলজি বস্তু, গোলজি বস্তুকে কাটলে কেমন দেখা যায় দেখো, এই যে গোলজি বস্তু, গোলজি বস্তু। তারপরে কি আছে, এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া, এই সব সরাই দিই। চলো আমরা নিউক্লিয়াসটাকে বের করি। প্রথমে আমি এন্ডোপ্লাজমিক জালিকা সরাইলাম, এন্ডোপ্লাজমিক জালিকা সরাইলাম, এই যে সব এন্ডোপ্লাজমিক জালিকা সরাই দিলাম। এটাও এন্ডোপ্লাজমিক জালিকা, এটাও এন্ডোপ্লাজমিক জালিকা, এটাও সরাই দিই। চলো এই যে একটু নিউক্লিয়াস বের হয়ে গেছে, তাই না? পুরোটা সরাই দিই। এই যে নিউক্লিয়াস বের হয়েছে, দেখছো এই যে নিউক্লিয়াস বের হয়েছে, এই যে এই বেগুন কালার, এটাই নিউক্লিয়াস। আর এই যে ছোটো 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 গুটি গুটি, এগুলো হচ্ছে নিউক্লিয়াসের ছিদ্র, এগুলো হচ্ছে নিউক্লিয়াসের ছিদ্র। নিউক্লিয়াসের ভিতর থেকে বাইরে থেকে জিনিস আসা যাওয়া করতে পারে। নিউক্লিয়াস কোনো কিছু ভিতর থেকে বাইরে এইভাবে পাঠায়, বাইরে দিয়ে ভিতরে কোনো কিছুকে নেয়। হ্যাঁ, তো আমরা এখন চলো নিউক্লিয়াসের পর্দা সরাই দিই, নিউক্লিয়াসের পর্দা সরাই দিই। তাহলে এখন কী পাচ্ছি দেখো তো, জেলির মতো একটা গ্যারান পাচ্ছি না, জেলির মতো। এই জেলির মতো জিনিসটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, দেখাই আছে দেখো, নিউক্লিওপ্লাজম, দেখছো নিউক্লিওপ্লাজম, প্লাজমা মানে জেলি, নিউক্লিয়াসের জেলি, সরাই দিলাম। নিউক্লিওপ্লাজম চলো সরাই দিলাম। তারপরে এই যে যেগুলো আছে পেঁচানো সুতার মতো, এগুলোই হচ্ছে ক্রোমাটিন তন্তু, এগুলোই ক্রোমাটিন তন্তু, এই যে ক্রোমাটিন তন্তু, এগুলো সরাই দিই। চলো এগুলো সরাই দিই, এই যে সকল সুতা সরাই দিলাম। তো সবশেষে কী থাকলো, একটা নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে একটা ঘন জায়গা আছে, ওটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, 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 দেখছো নিউক্লিয়াস নিজেই একটা ঘন জায়গা, তার ভিতরে আরও একটা ঘন জায়গা, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এত কিছু আছে নিউক্লিয়াসের ভিতরে, এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রকৃত কোষ। আর আদি কোষ এগুলো কিচ্ছু নাই, খালি রাইবোজোম আছে। খালি কি আছে? রাইবোজোম আছে। চলো বইয়ে যাই। আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ, কি লিখছে দেখো, আদিকোষ বা প্রাক কেন্দ্রিক। কেন্দ্রিক মানে কি? নিউক্লিয়াস। আর প্রাক মানে আদি, এইটাই লিখছে প্রোক্যারিওটিক কোষ। সেল মানে কোষ, ক্যারিও মানে নিউক্লিয়াস, আর প্রো মানে আদি। আদিকে প্রাক বলা হয়। প্রাক মানে কি? প্রাথমিক। প্রাক মানে কি? প্রাথমিক। বলে না প্রাক প্রাথমিক পরীক্ষা, প্রাথমিক। এই ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। লাইনটার অর্থ বুঝছো? নিউক্লিয়াসটা পুরোপুরি ডেভেলপ না, এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়, মানে প্রাককেন্দ্রিক কোষ। আদি মানে প্রাক, কেন্দ্রিক মানে নিউক্লিয়াস বা ক্যারিয়ন। এসব কোষে নিউক্লিয়াসের কোনো পর্দা দিয়ে থাকে না। দেখছো মিলতেছে? দেখছো? বলছিলাম না, পড়ো আমার কাছে একদম সব ইজি হয়ে যাবে। কোনো পর্দা থাকে না, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এর মানে কি? নিউক্লিয়াসের ভিতরে যা কিছু আছে সাইটোপ্লাজমের মধ্যে ওপেন। নিউক্লিয়াসের ভিতরে কি আছে? নিউক্লিয়াসের ভিতরে কি আছে? নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে। এই যে ডিএনএ, এই ডিএনএ সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো। এই যে নিউক্লিয়াসের বাইরে যা আছে তাই তো সাইটোপ্লাজম, তাই না? নিউক্লিয়াসের বাইরে যা আছে তাই তো সাইটোপ্লাজম। তো এখানে তো কোনো পর্দা নাই, তাহলে এই ডিএনএ কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো, সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো। ওকে, এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো কিচ্ছু নাই। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো কিচ্ছু নাই। হ্যাঁ, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না, থাকে না। মাইটোকন্ড্রিয়া আছে আদি কোষে? নাই। প্লাস্টিড তো উদ্ভিদ কোষে থাকে, এটা আমরা এখনো যাই নাই। প্লাস্টিড উদ্ভিদ কোষে, এটা আমরা পরে ঢুকবো। এন্ডোপ্লাজমিক জালিকা আছে আদি কোষে? নাই। শুধু কি আছে? তবে রাইবোজোম থাকে। দেখছো? রাইবোজোম থাকে। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, হিস্টোন প্রোটিন থাকে না। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এ ধরনের কোষ পাওয়া যায়। ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষ, ঠিক আছে, বুঝলাম। এটা তো একটু আগে দেখলাম। নীলাভ সবুজ শৈবাল কি আবার? নীলাভ সবুজ, নীল আর সবুজ, এটাকে বলা হয় সায়ান কালার। এটাকে কি কালার বলা হয়? এটাকে সায়ান কালার বলা হয়। নীলাভ সবুজ শৈবাল হচ্ছে, ইংলিশে বলা হয় এটাকে সায়ানো ব্যাকটেরিয়া, অর্থাৎ এটাও একটা ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল নিজেও একটা ব্যাকটেরিয়া, ওরাও আদিকোষী। এটা নিয়ে আমরা পরে আরও আলোচনা করব, ঠিক আছে? এটা নিয়ে ফিউচারে আমরা আরও দেখবো। আমি তোমাদের একটু যদি দেখাই দিই, একটা সায়ানো ব্যাকটেরিয়া তোমাদের দেখাই, এর নাম হচ্ছে নস্টক
সায়ানোব্যাকটেরিয়া, এটা একটা সায়ানোব্যাকটেরিয়া। সায়ান মানে হচ্ছে নীলাভ সবুজ কালার, নীলাভ সবুজ কালারকে সায়ান কালার বলা হয়। এই দেখো এরা দেখতে কেমন, এই যে এরকম কালার, এই যে এরকম টাইপের হয় এরা, দেখছো এটা সায়ান কালার, নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, এটা যদিও বেশি সবুজ লাগতেছে যে এইরকম, এগুলো একটা ছোটো ছোটো ব্যাকটেরিয়া, একসাথে অনেকগুলো আছে, এগুলো একসাথে অনেকগুলো এরকম 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 হয়ে আছে। এটাও আদিকোষী, এটাও আদিকোষী। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া আদিকোষী। প্রকৃত কোষে যাই, এসব কোষে নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের পর্দা আছে এবং এই পর্দা দিয়ে ভিতরে সব কিছু ঘেরা থাকে, সুসংগঠিত থাকে। সুসংগঠিত মানে কি, ঠিক মতে গঠিত। এসব কোষে রাইবোজোম সহ অন্যান্য অঙ্গাণু আছে, মানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি সবই থাকবে। ক্রোমোজোম, ডিএনএ, হিস্টোন প্রোটিন এবং অন্যান্য উপাদান থাকে। ক্রোমোজোম ডিএনএ দিয়েও তৈরি, হিস্টোন প্রোটিন দিয়েও তৈরি এবং আরও কিছু প্রোটিন আছে সেগুলো দিয়েও তৈরি, এবং আরও অনেক কিছু থাকে। কী কী থাকে ক্রোমোজোমে? আরও অনেক কিছু বলতে কী কী? যেমন ধরো, ক্রোমোজোমের ভিতরে ক্যালসিয়াম থাকে, ক্রোমোজোমের ভিতরে আয়রন থাকে, ক্রোমোজোমের ভিতরে বিভিন্ন রকমের এনজাইম থাকে। এনজাইম কি? বিভিন্ন কেমিক্যাল। এনজাইম হচ্ছে কিছু কেমিক্যাল যেগুলা আমাদের দেহের বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। জটিল জিনিস, এখন দরকার নাই, জাস্ট লেখা আছে এজন্য বললাম। এই দেখো হিস্টোন প্রোটিনের কথা উল্লেখ আসছে, হিস্টোন প্রোটিন আদিকোষে ছিল না। ঠিক আছে, এই হচ্ছে কথা। অধিকাংশ জীবদেহেই প্রকৃত কোষ থাকে। তাহলে আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য আমরা শিখে ফেললাম। ওকে, কাজের ভিত্তিতে আবার প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করা যায়। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের, দেহকোষ আর জননকোষ। দেহকোষ মানে কি? দেহকোষ মানে হচ্ছে যেটা দেহকে বৃদ্ধি করে, দেহকে কি করে, বড় করে। আর জননকোষ মানে কি? জননকোষ মানে হচ্ছে যেটা নতুন জীবের জন্ম দেয়। চলো আমরা এইটা দেখবো, দেহকোষ কি আর জননকোষ কি। এখন আসো নতুন জিনিস, দেহকোষ। খেয়াল করো ভাইয়া, এটা একটা শিমের বিচি বা ধরো বরবটির বিচি, তুমি এটাকে মাটিতে রোপণ করছো, মাটিতে রোপণ করছো। কি হবে? কিছুদিনের মধ্যেই এখানে অঙ্কুরোদ্গম হবে। অঙ্কুরোদ্গম মানে কি? এখান থেকে মূলের মতো তৈরি হবে, অঙ্কুরোদ্গম হবে এবং পাতা তৈরি হবে। এই মূলের মতো তৈরি হবে এবং পাতার মতো তৈরি হবে। এটা অঙ্কুরোদ্গম বলে। এটাকে কি বলে? অঙ্কুরোদ্গম। এরকম অঙ্কুরোদ্গম হবে। অঙ্কুরোদ্গম হইল, ঠিক আছে, আমরা এই জিনিসটাকে এখানেই দিয়ে দিই, ধাপে ধাপে কি হবে? গাছের চারাটা বড় হতে থাকবে, এবং মূলও মাটির নিচে বড় হতে থাকবে। আস্তে আস্তে কি হবে? আরো বড় হবে, বড় হইতেই থাকবে, আরো পাতা হইতে থাকবে এবং মূলও মাটির গভীরে যেতে থাকবে, তাই না? এভাবে তো বড় হয় গাছ, এভাবে তো গাছ বড় হয়। তারপর কি হবে? আস্তে আস্তে এখান থেকে আরও কিছু ব্রাঞ্চ তৈরি হবে। ব্রাঞ্চ মানে কি? শাখা। এবং মূলটাও মাটির গভীর থেকে গভীরতর দিকে যাওয়া শুরু করবে এবং নতুন নতুন পাতা গজাবে, এবং হঠাৎ করে দেখা যাবে এই গাছটায়, হঠাৎ করে তুমি দেখবা এই গাছটা আরো বড় হয়েছে এবং এই গাছে সুন্দর একটা ফুল আসছে। এই হচ্ছে সেই ফুলের পাপড়ি,
ফুলের পাপড়ি, এই হচ্ছে ফুলের পরাগরেণু এবং এই হচ্ছে ফুলের গর্ভমুণ্ড, স্ত্রীস্তবক। একটা সুন্দর ফুল তৈরি হয়ে গেছে এখানে, তাই না? একটা সুন্দর একটা ফুল তৈরি হয়েছে, ছোট করে দিয়ে বেশি বড় হয়ে গেছে, সুন্দর একটা ফুল তৈরি হয়েছে। এবং এরকম আরও কয়েকটা ফুল তৈরি হয়েছে। ফুল হয়েছে। এই ফুল থেকে এবার কি হবে? ফুল থেকে আমরা দেখাবো এখানে একটা ফলও হয়েছে। মানে এই ফুলটা আগে হয়েছিল, এই ফুলটা ঝরে যাচ্ছে, মানে ফুলের পাপড়ি ঝরে গেছে, এখানে একটা ফলও হয়েছে। কি হয়েছে? ফল, নতুন একটা ফল হয়েছে। ফল, নতুন একটা ফল হয়েছে, একটা ফল হয়েছে। ফল, এই ফলের বীজটা, শিমের বীজ বলছিলাম তো, তাই না? আচ্ছা, শিম থেকে অন্য ফলে চলে গেলাম। এই ফলের বীজটা আবার মাটিতে পড়ছে, এই ফলের বীজটা আবার মাটিতে পড়ছে। ঠিক আছে? এই ফলের বীজটা আবার মাটিতে পড়ছে। এই ফলের বীজটা আবার মাটিতে পড়ছে এবং মাটিতে পড়ার পরে এইখান থেকে আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হবে। অঙ্কুরোদ্গম হয়ে নতুন একটা চারা তৈরি করবে। এই পুরো ঘটনাটা আবার রিপিট করবে। এই না লাইফ সাইকেল? বলো, এটাই লাইফ সাইকেল না? তাহলে এখানে দুইটা জিনিস ঘটলো, দেখো। একটা সেটা হচ্ছে গাছ দৈহিক বৃদ্ধি, গাছের দৈহিক বৃদ্ধি। গাছের প্রথমে অল্প কোষ ছিল, এখানে তো কয়েকটা কোষ ছিল, এরপরে অনেকগুলো কোষ হয়েছে, গাছটা বড় হয়েছে। তো এই দৈহিক বৃদ্ধি কিভাবে হয়েছে? কোষ বিভাজনের মাধ্যমে। একটা কোষ থেকে দুইটা থেকে চারটা থেকে 8টা কোষ বিভাজনের মাধ্যমে বড় হয়েছে। আরেকটা পার্ট কি? আরেকটা পার্ট হচ্ছে এইখানে পরাগরেণু তৈরি হয়েছে, পরাগায়ন হয়ে নতুন একটা ফল তৈরি হয়েছে। অর্থাৎ এই ফুলে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়েছে। ফুলের মধ্যে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হয়েছে। এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হয়েছে এবং জাইগোট থেকে পরবর্তীতে একটা নতুন গাছ হয়েছে। এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে দেহকোষ, যে দেহ বৃদ্ধি করে, ফলে দেহের আকার বাড়ে। কিসের মাধ্যমে? কোষ বিভাজনের মাধ্যমে। এই কোষ বিভাজনটার নাম কি? মাইটোসিস। তাহলে আমি আরেকটা পেজে যাই। তোমার একটা কোষ আছে, এই কোষকে তুমি দুইটা বানাবা। এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে মাঝখানটা হচ্ছে নিউক্লিয়াস। তোমার একটা কোষ আছে, এই যে মাঝখানে নিউক্লিয়াস, তুমি এটাকে কয়টা বানাবা? দুটা বানাবা। এভাবে করে বাড়তে থাকবে। এটার নাম হচ্ছে মাইটোসিস। এর নাম কি? মাইটোসিস। এটা কী করবে? উদ্ভিদকে দৈর্ঘ্য বৃদ্ধি করবে, উদ্ভিদকের মূল বড় করবে, মূল বৃদ্ধি করবে, উদ্ভিদকে পার্শ্ব বৃদ্ধি করবে। পার্শ্ব বৃদ্ধি মানে কি? গাছ খালি লম্বাই হবে, মোটা হবে না। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি, উদ্ভিদ লম্বা হবে। উদ্ভিদের মূল বৃদ্ধি পাবে, মাটির নিচে যেতে থাকবে। উদ্ভিদের পার্শ্ব বৃদ্ধি মানে কি? উদ্ভিদ সাইডেও মোটা হতে থাকবে, সবই হতে থাকবে। এটা শুধু যে উদ্ভিদের জন্য তা না, মানুষের ক্ষেত্রেও, মানুষের বাচ্চা বা যে কোনো কিছুর বাচ্চা ছোটো থেকে বড় হয় কেমনে? এর মাধ্যমেই। আরেকটা, এভাবে করে গাছটা বড় হবে। এভাবে করে কি হবে? গাছ অনেক বড় হবে, গাছে কি হবে? ফুল হবে।
ফুল হবে, গাছে কি হবে, ফুল হবে। সেমনি মানুষ অনেক বড় হবে, পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় তৈরি হবে, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয় তৈরি হবে। এবং এই ফুলের ভিতরে তৈরি হবে শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু এগুলোকে হ্যাপ্লয়েড বলে। কোষের ভিতরে যার ক্রোমোজোম অর্ধেক থাকে তাকে বলে হ্যাপ্লয়েড, আর যার ক্রোমোজোম জোড়ায় থাকে সে হচ্ছে ডিপ্লয়েড। এটা আমরা পরে আলোচনা করবো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিয়ে, এখনই দরকার নেই। এবার শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে, মিলিত হয়ে যে জিনিসটা তৈরি হবে এটার নাম হবে জাইগট, একটা কোষ। জাইগট হচ্ছে একটা কোষ। শুক্রাণু একটা কোষ এরকম দেখতে, ডিম্বাণু একটা কোষ এরকম দেখতে। এই শুক্রাণু ডিম্বাণু মিলে আবার একটা কোষ হয়, এর নাম হচ্ছে জাইগট। এর নাম হচ্ছে জাইগট। তাহলে দেখো, দেহকোষ গাছকে বড় করলো, দেহকোষ গাছকে বড় করলো, বড় করে ফুল বানাইলো, ফুলটাও তৈরি হলো দেহকোষের মাধ্যমে। এই কিন্তু ওই দেহকোষের মধ্যে হঠাৎ করে একটা শুক্রাণু তৈরি হলো, একটা ডিম্বাণু তৈরি হলো জননকোষ থেকে, জননকোষ তৈরি হলো। এই শুক্রাণু ডিম্বাণুটাকে আমরা বলতেছি জননকোষ, কারণ তারা দুজন মিলিত হয়ে নতুন একটা জীবের জন্ম দেয়। শুক্রাণুটা আসে বাবার থেকে, ডিম্বাণুটা আসে মায়ের থেকে, যদি সেটা প্রাণী হয়। উদ্ভিদ হলে একই দেহ থেকে আসতে পারে, সমস্যা নেই। মিলিত হয়ে নতুন একটা জীব তৈরি করবে, নতুন একটা প্রাণ তৈরি করবে, এই জন্য এটাকে বলা হয় জীব। এই জাইগোটটা আস্তে আস্তে কী হবে, জাইগোটটা আস্তে আস্তে ভ্রূণ হবে, ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ জীবটা জন্ম দিবে। যেমন এই যে বীজ, বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, ওই যে অঙ্কুরোদ্গম কী থেকে হয়, ভ্রূণ থেকে হয়, আর তারপরে পূর্ণাঙ্গটা গাছ তৈরি হয়ে যায়। তাহলে হোয়াট ইজ জাইগোট? একটা প্রশ্ন হচ্ছে জাইগোট কী? জাইগোট হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যে প্রথম যে কোষটা তৈরি হয়। আমি তোমাদের দেখাই, একটা অ্যানিমেশন দেখাই। একটু দাঁড়াও, এই দেখো, শুক্রাণু ডিম্বাণুকে জননকোষ বলে, এদিকে ইংলিশে গ্যামেট বলে। ইংলিশে দিকে কী বলে? গ্যামেট, গ্যামেট। হ্যাঁ, এরাও কোষ, এটা বিশেষ কোষ। এই যে শুক্রাণু, এই দেখো শুক্রাণু, এগুলো হচ্ছে শুক্রাণু, এরকম ছোটাছুটি করে। বাবার দেহ থেকে এরকম শুক্রাণু আসে মায়ের দেহের ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য। তো শুক্রাণু নিজেও একটা কোষ, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিম্বাণু, এটা কি ডিম্বাণু? ডিম্বাণু একটু সাইজে বড় হয়। এই যে ডিম্বাণুর ভিতরে নিউক্লিয়াস, শুক্রাণুর ভিতরে নিউক্লিয়াস আছে, দেখবা? এই যে শুক্রাণুর নিউক্লিয়াস, এই যে শুক্রাণুর নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে শুক্রাণুর নিউক্লিয়াস, আর এটা হচ্ছে শুক্রাণুর লেজ। এই যে লেজ এরকম নড়ে, লেজ এরকম নড়ে, যার কারণে শুক্রাণু চলাচল করতে পারে। শুক্রাণু দৌড়ায় ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য। এই যে শুক্রাণুর নিউক্লিয়াস। তেমনি এই যে ডিম্বাণু, ডিম্বাণুর ভিতরে যে বেগুন কালারের নিউক্লিয়াস, সব নিউক্লিয়াসে কেন জানি বেগুন কালার বলে, আসলে কি বেগুন? হ্যাঁ, এই দেখো কেমনে মিলিত হয়। দেখো, এই যে অসংখ্য শুক্রাণু দৌড়ায় আসে, বাবার দেহ থেকে অসংখ্য শুক্রাণু দৌড়ায় আসে মায়ের দেহে ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য। এই যে একটা মাত্র শুক্রাণু মিলিত হতে পারে, সে কী করে? তার নিউক্লিয়াসটাকে ভিতরে ঢুকায় দেয়, পুরো শুক্রাণুর ভিতরে ঢুকতে পারে না, নিউক্লিয়াসকে মিলিত করে দেয়, এবং এই নিউক্লিয়াস মায়ের নিউক্লিয়াসের সাথে মিলে যায়। দেখছো? তো শুক্রাণু নিউক্লিয়াস মায়ের ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে যায়। মিলিত হওয়ার পরেই কি হয়? মিলিত হওয়ার পরেই এটা একটা, দুটো কোষ মিলে একটা কোষ হয়ে যায়, ওটার নামই জাইগোট। বুঝছো? শুক্রাণু আর ডিম্বাণু মিলে গেল। শুক্রাণু মিললো বলতে কি, শুক্রাণু নিউক্লিয়াস ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মিললো, মিলে দুটো মিলে একটা কোষ হয়ে গেল। দুটো মিলে দুটো কোষ না, একটা কোষ হয়ে গেল। এটার নামই হচ্ছে কি? জাইগোট। এটার নামই কি? জাইগোট। শুক্রাণু ডিম্বাণু মিলে একটা কোষ হয়, যে একটা কোষের নামই হচ্ছে জাইগোট। এবং এই জাইগোট পরবর্তীতে একটা থেকে দুইটা, দুটো থেকে চারটা, এরপরে আবার মাইটোসিস করবে সে। এরপরে আবার কি করবে? মাইটোসিস। একটা থেকে দুইটা, দুটো থেকে চারটা, চার থেকে আটটা, 8 থেকে 16টা করতে করতে কোষকে বড় করবে। দেখি তোমাদের আরেকটা জিনিস দেখা যায় কিনা, একটু দাঁড়াও। তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার পরে কিন্তু আবার মাইটোসিস শুরু হবে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে 8টা শুরু হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, শুক্রাণু আর ডিম্বাণু কেমনে তৈরি হলো? শুক্রাণু আর ডিম্বাণু কী বিভাজনের মাধ্যমে তৈরি হলো? শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হবে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। কারণ মাইটোসিসের মাধ্যমে দেহ খালি বড় হবে, মাইটোসিসের মাধ্যমে দেহ বড় হতে থাকবে। মাইটোসিসের মাধ্যমে কী হতে হবে? মাইটোসিসের মাধ্যমে দেহ বড় হতে থাকবে। শুক্রাণু ডিম্বাণু বানানোর জন্য নতুন একটা কোষ বিভাজন করতে হবে, এটার নাম হচ্ছে মিওসিস। খেয়াল করো, এই দেখো, এই যে মিলিত হয়েছিল, দেখছো? এই যে মিলিত হয়েছিল, ওই যে তো ডিম্বাণু, এই যে শুক্রাণু, দেখছো? কত 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 কোটি কোটি শুক্রাণু, মানে ডিম্বাণু মাত্র একটা, ডিম্বাণু মাত্র একটা।
ওই ডিম্বাণুর সাথে এখন শুক্রাণু মিলিত হতে যাচ্ছে। এই যে শুক্রাণুটা ঢুকতেছে, এই যে ডিম্বাণু নিউক্লিয়াস, দেখছো ওই শুক্রাণু, ছোট্ট একটা শুক্রাণু, অনেকগুলো শুক্রাণু আসতেছে ঢোকার জন্য, মাত্র একজন ঢুকতে পারবে, মাত্র একটা। এই দেখো নিউক্লিয়াসটাকে দিয়ে দিল ভিতরে, খেয়াল করছো, নিউক্লিয়াসটাকে ভিতরে দিয়ে দিল। এবার কি হবে দেখো, এখানে এটা জাইগোট হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? জাইগোট। কেমনে হবে পরের ধাপে দেখি। এই দেখো জাইগোট, একটা থেকে প্রথমে একটা কোষ হয়েছে, প্রথমে একটা কোষ জাইগোট। এই যে এখানে যেটা হয়েছিল, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, যার নাম হচ্ছে কি জাইগোট। এবার দেখো মাইটোসিস কেমনে হয়, একটা থেকে কটা হলো? দুইটা। একটা থেকে কটা হলো? দুইটা। ঠিক আছে, দুটো থেকে হবে চারটা। দেখছো, এটাই মাইটোসিস, এটার নামই মাইটোসিস। চারটা থেকে হবে আটটা, আট থেকে হবে 16টা, এটাই মাইটোসিস। এভাবেই বড় হয়। এই দেখো একটা পিণ্ড হয়ে গেল, ঠিক আছে, পিণ্ড হয়ে গেল। তারপরে আস্তে আস্তে এটা একটা ভ্রূণ হবে। এই যে ভ্রূণ, এই যে ভ্রূণ, তো ভ্রূণের কথা বলছিলাম, এই যে একটা ভ্রূণ, দেখছো ভ্রূণ। তারপরে সেটা আস্তে আস্তে বড় হইতে 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 একটা বাচ্চার রূপ নেবে, এত বড় একটা বাচ্চা। এরপরে কি মায়ের পেট বড় হইতে থাকবে। এভাবেই তো আমরা হয়েছি। জিনিসটা প্রথমে কি ছিল? একটা কোষ, এটাই জাইগট, লেখাই আছে দেখো, জাইগট লেখাই আছে কি, জাইগট। জাইগট কেমনে হয়েছে? একটা শুক্রাণু ডিম্বাণু মিলে, অর্থাৎ একটা শুক্রাণু একটা কোষ, একটা ডিম্বাণু একটা কোষ, জনন কোষ, বা তারা মিলে আরও একটা কোষ হয়ে গেছে, নতুন একটা কোষ হয়ে গেছে, দুটা না একটা। আর তারপরে সেটা একটা থেকে দূরে হয়েছে, দুটো থেকে চারটা হয়েছে, এটা মাইটোসিস। তাহলে এখন কথা হচ্ছে, শুক্রাণু আর ডিম্বাণুর আমি কেমনে বানাইলাম, শুক্রাণু আর ডিম্বাণুরে কেমনে বানাইলাম, এটাই হচ্ছে মিওসিস। শুক্রাণু আর ডিম্বাণুকে কেমনে বানাইলাম খেয়াল করো। গাছটা বড় হচ্ছিল মাইটোসিস করতে করতে। তাহলে মাইটোসিস দিয়ে কি তুমি শুক্রাণু ডিম্বাণু বানাইতে পারবা? না, মাইটোসিস দিয়ে তুমি শুক্রাণু ডিম্বাণু বানাইতে পারবা না। শুক্রাণু ডিম্বাণু স্পেশাল, তাদেরকে অন্য একটা কোষ বিভাজন দিয়ে বানাইতে হবে, তার নাম হচ্ছে মিওসিস। কি নাম? মিওসিস। মিওসিস। একটা কোষ থেকে মাইটোসিস হলে দুইটা কোষ হয়, কিন্তু একটা কোষ থেকে মিওসিস হলে প্রথমে হয় দুইটা, আর সেই দূরে থেকে হয় আরও দুইটা, টোটাল চারটা। 1 2 3 4, এবং চারটাই হয় শুক্রাণু, আর ডিম্বাণু এইভাবেই তৈরি হয়। তাহলে এটা হচ্ছে মিওসিস, এটা হচ্ছে মিওসিস। নর্মালি মাইটোসিসে কয়টা কোষ তৈরি হয়েছিল? একটা থেকে দুইটা। আর মিওসিসে একটা থেকে কয়টা কোষ হয়? চারটা। এক থেকে কয়টা কোষ হয়? চারটা। মাইটোসিসে কয়টা হয়েছিল? দুইটা। আর মিওসিসে কয়টা হয়? চারটা। এবং এখান থেকেই মায়ের দেহে তৈরি হয় শুক্রাণু, আর বাবার দেহে মায়ের দেহে তৈরি হয় ডিম্বাণু, বাবার দেহে তৈরি হয় শুক্রাণু, উল্টা বলছিলাম। আর ফুলের বেলায় কি হয়? ফুল যদি উভলিঙ্গ ফুল হয়, ফুলের যদি পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই থাকে, উভলিঙ্গ ফুল, তাহলে তারা একই দেহে শুক্রাণু, একই দেহে ডিম্বাণু তৈরি হবে। আর যদি এটা উভলিঙ্গ না হয়, পুরুষ ফুল হয়, তাহলে শুক্রাণু তৈরি হবে, আর স্ত্রী ফুল হলে ডিম্বাণু তৈরি হবে, তারা মিলিত হবে। আর শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার পরে যখন মিলিত হবে, মিলিত হয়ে হবে জাইগট, একটা কোষ। সেটা ভাগ হইতে থাকবে, ভাগ হইতে থাকবে, তারপর হবে ভ্রূণ, ভ্রূণের পরে পূর্ণাঙ্গ জীব। এটা একটু আগে তোমাদের দেখাইছি, না বুঝলে আবার দেখে আসো অ্যানিমেশনটা। জাইগোট একটা কোষ। জাইগোট কয়টা কোষ? একটা। সেখান থেকে কটা হয়? দুইটা। তারপরে কটা হয়? চারটা। তারপরে কটা হয়? আটটা। সাইজ একই থাকে, সাইজ চেঞ্জ হয় না, সাইজ বড় হয় না। তারপরে সেটা আস্তে 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 একটা কোষের পিণ্ডে পরিণত হয়, একটা কোষ পিণ্ডে পরিণত হয়। এবং তারপরে কি হয়? ভ্রূণ। এভাবে হইতে থাকে, এভাবে হইতে থাকে। এই হচ্ছে কথা। চলো বইয়ে যাই, কি বলছে দেখি। দেহকোষ। দেহকোষ, বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। এক কোষী হলে তো একটা কোষ হলেই চলবে, ব্যাকটেরিয়া। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়, বুঝছো? মাইটোসিস আমরা ইনশাল্লাহ পরের চ্যাপ্টারে দেখব। এভাবে দেহের বৃদ্ধি ঘটে, বিভিন্ন অঙ্গ তন্ত্র তৈরি হয়। ইভেন শুক্রাণু ডিম্বাণু যে জায়গায় তৈরি হয়, ওই জায়গাটাকেও বানায় দেয় হচ্ছে এরা। আচ্ছা, জনন কোষ, গ্যামেট সেল, যে গ্যামেট লেখাই ছিল, গ্যামেট ইংলিশে। যৌন প্রজনন, শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়াকেই বলে যৌন প্রজনন। শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়াকেই বলে যৌন প্রজনন। আর যেখানে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় না, ওটাকে বলে অযৌন প্রজনন। ওটা আবার কোনটা? আচ্ছা, প্রজনন মানে কি? হোয়াট ইজ প্রজনন? প্রজনন মানে হচ্ছে সংখ্যা বৃদ্ধি।
যদি সেটা শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার মাধ্যমে জাইগোটের মাধ্যমে হয় তাহলে যৌন। আর ধরো একটা গাছের ডাল কেটে লাগাই দিলা, ওই কোনো শুক্রাণু ডিম্বাণু লাগবে, অটোমেটিক হয়ে যাবে, ওটা অযৌন। একটা গাছের গোড়া থেকে একটা গাছ হইলো, ওইটা কি যৌন? না, ওটা অযৌন। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যদি হয় তাহলে যৌন, আর বাকি যা আছে সবই অযৌন। ঠিক আছে? তো এটাকে বলে যৌন প্রজনন, যেখানে শুক্রাণু ডিম্বাণু লাগে। আর যৌনক্রম কি? হোয়াট ইজ যৌনক্রম? যৌনক্রম মানে হচ্ছে তুমি কখনো হ্যাপ্লয়েড হবা, কখনো ডিপ্লয়েড হবা, এইটা বুঝতে গেলে একটু সামনে আগাইতে হবে। এই জন্য যৌনক্রম কথাটাকে আমি স্কিপ করে রাখলাম, এটাকে স্কিপ করে রাখলাম, আমি তোমাকে পরে বুঝাবো। সহজ ভাষায় বললে কিছু কিছু জীব আছে যারা কখনো হ্যাপ্লয়েড অবস্থা থেকে কখনো ডিপ্লয়েড অবস্থা থাকে। হ্যাপ্লয়েড মানে কি? অর্ধেক ক্রোমোজোম। ডিপ্লয়েড মানে কি? ডাবল সেট ক্রোমোজোম। আমাদের নর্মালি দেহকোষে ডাবল সেট ক্রোমোজোম থাকে, আর শুক্রাণুতে অর্ধেক থাকে, ডিম্বাণুতে অর্ধেক থাকে। দেখো, শুক্রাণুতে অর্ধেক, ডিম্বাণুতে অর্ধেক, দুটো মিলে আবার কি হয়ে যায়? ডিপ্লয়েড হয়ে যায়। আমার নর্মালি ডিপ্লয়েড অবস্থায় থাকি, ডিপ্লয়েড অবস্থায় থাকি। আমাদের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম ডাবল, বলে না 23 জোড়া ক্রোমোজোম ডাবল থাকে আমাদের দেহে। ক্রোমোজোম অনেক গুরুত্বপূর্ণ, কারণ ক্রোমোজোম ডিএনএ তৈরি করে। এগুলো জটিল আলোচনা, এগুলো সামনে আবার আসবে, তখন আমি তোমাদের বুঝাই দিব, সমস্যা নেই। ঠিক আছে? তো যৌনক্রম কি? কখনো হ্যাপ্লয়েড থাকবে, কখনো ডিপ্লয়েড থাকবে, এভাবে চক্রাকারে আবর্তিত হবে। সো এটা স্কিপ। মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। দেখো, জনন কোষ মানে শুক্রাণু ডিম্বাণু, জনন মাতৃকোষ আবার কি জিনিস? ওই যে প্রথম যে কোষটা একটা থেকে 4টা হয়েছে, ওইটা হচ্ছে জনন মাতৃকোষ। তার মানে এইটা হচ্ছে জনন মাতৃকোষ। মাতৃকোষ কেন? সে হচ্ছে মা, আর এইগুলো হচ্ছে জনন কোষ। এগুলো হচ্ছে কি? জনন কোষ। মাতৃকোষ কি মা, তার থেকে তো সন্তান হবে, তাই না? এই জন্য জনন মাতৃকোষ বলে। অপত্য জনন কোষ, অপত্য মানে কি? বাচ্চা। মায়ের থেকে যে 4টা হয়েছে ওগুলোকে বলে বাচ্চা। অপত্য জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃজনন কোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়। এটাই বললাম, প্রথমে ডিপ্লয়েড থেকে সেটা অর্ধেক হ্যাপ্লয়েড হয়ে যায়। আমি আরেকটু ক্লিয়ারলি বুঝাই, দেখো খেয়াল করো, আরেকটু সহজ ভাষায় বুঝাই। আমাদের দেহকোষ সবসময় ডিপ্লয়েড থাকে। ডিপ্লয়েড মানে কি? আমাদের ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। এখন ধরো এটা যদি শুক্রাণু হয় আর ডিম্বাণু যদি ডিপ্লয়েড হয়, এটা যদি মিলিত হয়ে যায় তাহলে কত হয়ে যাবে? টেট্রাপ্লয়েড হয়ে যাবে। আর একটু সহজ ভাষায় বলি, আমাদের ক্রোমোজোম 46টা, মায়ের ডিম্বাণুতে ধরো ক্রোমোজোম 46টা, মিলে গেলে কত হয়ে যাবে? 92টা হয়ে যাবে। এটা কি মানুষ থাকবে? ওটা মানুষ থাকবে না, ওটা এলিয়েন হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে, হবেই না কিছু। যার কারণে যেটা করতে হয়, যার কারণে শুক্রাণুকে বানাইতে হয় অর্ধেক, এন, 2n না, এন। ডিম্বাণুকে বানাইতে হয় অর্ধেক, এন, যাতে করে তারা মিলিত হয়ে আবার ডিপ্লয়েড হয়ে যেতে পারে। অর্থাৎ 46টা না, আমি নিব 23টা। 46টা না, আমি নিব 23টা। তো 23টা মিলে আবার কততে চলে আসতে পারে? 46টা ক্রোমোজোমে চলে আসতে পারে, কারণ আমাদের ক্রোমোজোম 46টা করে থাকে। এক একটা কোষে 46টা করে ক্রোমোজোম, এক একটা কোষে 46টা করে ক্রোমোজোম, সারা দেহে না, এক একটা কোষে। তাইলে এমন একটা কিছু লাগবে যেটা এই 46 ক্রোমোজোমকে 23 বানায়, 46 ক্রোমোজোমকে 23 বানায়। তার মানে কি? ডিপ্লয়েডকে হ্যাপ্লয়েড বানায়। এটা ডিপ্লয়েড, 2n মানে ডিপ্লয়েড, n মানে হ্যাপ্লয়েড। আর এই বিভাজনটার নামই হচ্ছে মিওসিস। মিওসিস এই কাজটাই করে, ডাবলকে অর্ধেক বানায়। আর মাইটোসিস কি করে? 46টা থাকলে 46টা করেই বানায়, 46টা করেই বানায়। সে যে 2টা কোষ বানাবে, প্রত্যেকটা ক্রোমোজোম 46টা করেই থাকবে। অর্থাৎ ডিপ্লয়েড কোষকেই সে ডাবল বানায়, ডিপ্লয়েড কোষকে সে কী বানায়? ডাবল বানায়, জাইগোটের পরে যেটা হয়েছে। তাহলে আমরা জানি শুক্রাণু ডিম্বাণু মিলিত হবেই, এদের কাজই মিলিত হওয়া। মিলিত হয়ে যাতে ডাবল না হয়ে যায়, 46 92 যাতে না হয়ে যায়, এই জন্য আমি আগে থেকেই শুক্রাণু ডিম্বাণু যেহেতু মিলিত হবেই, তাদেরকে আমি কমাই দিছি, কমায় যাতে মিলে যায় আবার 46টাই হয়। এই কমানোর জন্য যে বিভাজন, ওটাই হচ্ছে মিওসিস। আর এইগুলো হচ্ছে গ্যামেট, এগুলোই গ্যামেট বা শুক্রাণু ডিম্বাণু। এটাই বলছে বইয়ের মধ্যে যে অপত্য জনন কোষ, অপত্য মানে কি? বাচ্চা যেগুলো তৈরি হয়েছে। অপত্য জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা
মাতৃজনন কোষ মানে যারটা বিভাজন হয়েছে তার অর্ধেক হয়, অর্থাৎ ডিপ্লয়েড থাকলে হ্যাপ্লয়েড হয়ে যায়। পুং ও স্ত্রীজনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠন সূচনা করে। পুং ও স্ত্রীজনন কোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে বলা হয় জায়গট। জায়গট বাবার বিভাজনের মাধ্যমে জীব দেহ গঠন করে। এই লাইনটা খুবই আসে পরীক্ষায়। জায়গটের সংজ্ঞা কি? পুং ও স্ত্রী জনন কোষ মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটি জায়গট। আর পুং আর স্ত্রী জনন কোষ কি? পুং জনন কোষ হচ্ছে শুক্রাণু, আর স্ত্রী জনন কোষ হচ্ছে ডিম্বাণু। আজকে অনেক কিছু পড়াইছি ভাই, বুঝতে যদি কঠিন হয় ক্লাসটা আবার দেখো। প্রথম অংশটা বুঝে যাবা, এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝতে একটু প্রবলেম হবে। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যদি বুঝতে প্রবলেমও হয় কোনো সমস্যা নেই, আমি আবার পড়াবো এটা সামনে। এর পরের যে অধ্যায় আছে না কোষ বিভাজন, কোষ বিভাজন এখানে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আবার আসবে। এই যে দেখো আমি এইটা দেখাইছি অ্যাকচুয়ালি, এই যে কোষ বিভাজন অধ্যায়ে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আবার আসবে। এই দেখো এই একটা কোষ, নিউক্লিয়াস, তার 4টা ক্রোমোজোম, 1টা 2টা 3টা 4টা, 4টা থেকে পরে যে 4টা কোষ হয়েছে প্রত্যেকের মধ্যে ক্রোমোজোম 2টা করে, দেখছো? প্রত্যেকের মধ্যে ক্রোমোজোম 2টা করে। এই দেখো আগে লিখছে কি 2n, পরে এগুলো কী হয়ে গেছে n n n n। আমাদের নর্মালি 2n অবস্থায় থাকে, আমরা নর্মালি 2n অবস্থায় থাকি, আমাদের সব দেহকোষ 2n। কারণ শুক্রাণু যদি 2n হয়, ডিম্বাণু যদি 2n হয়, তাহলে তো 4n হয়ে যাবে, ওটা তো আর মানুষ থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। এটা যাতে না হয় এই জন্য শুক্রাণু বানানোর সময় আমরা 2nকে n বানাই নিই, ডিম্বাণু বানানোর সময় 2nকে আমাদের দেহে n হয়ে যায়, তারপর মিলে যেতে আবার n n মিলে আবার যাতে 2n হয়, n n মিলে যেতে আবার 2n হইতে পারে। এই যে আমাদের প্রথমে 2n থাকে, 2n থেকে ডিম্বাণু বানানোর সময় n হয়, শুক্রাণু বানানোর সময় n হয়, যাতে করে মিলে আবার 2n হয়ে ফিরে আসতে পারে। এটার জন্যই এই মিওসিস কোষ বিভাজনটা হয়, এইটাই মিওসিস। আর একটা মিওসিস হলে 4টা কোষ তৈরি হয়। আর মাইটোসিস কি? মাইটোসিসে এত কাহিনী নেই, মাইটোসিস 2nকে 2n বানাইতে থাকবে, 2nকে 2n বানাইতে থাকবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা যতটুকু পড়লাম খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়লাম, প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ, বুঝছো? আমি প্রত্যেকটা লাইন তোমাদের বুঝাই দিচ্ছি। আদি কোষ কি, প্রকৃত কোষ কি বুঝাইলাম, দেহ কোষ কি, জনন কোষ বুঝাইলাম। জনুক্রমটা বাদ থাকলো, জনুক্রম ফিউচারে কখনো বুঝাবো তোমাদেরকে। জনুক্রম মানে সহজ হিসাব, যদি কোনো জীব হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড 2টা অবস্থায় থাকে, তার জীবদ্দশায় কখনো হ্যাপ্লয়েড কখনো ডিপ্লয়েড ঘুরে ফিরে আসে, তখন সেটাকে বলা হয় জনুক্রম। অর্থাৎ সে কখনো হ্যাপ্লয়েড আছে কখনো সে ডিপ্লয়েড আছে। এটা কাদের ক্ষেত্রে হয়? শৈবালের ক্ষেত্রে হয়। কাদের ক্ষেত্রে? শৈবাল। শৈবালরা, কিছু শৈবাল আছে, একটা শৈবালের নাম হচ্ছে ইউলোথ্রিক্স, সে নর্মালি হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, বাট কখনো কখনো সে ডিপ্লয়েড হয়ে যায়, পরে আবার হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ঘুরতে ফিরতে আসে, এটাকে জনুক্রম বলে। জনুক্রম মানে জীবদ্দশায় হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ঘুরে ফিরে আসে। তাহলে এখানে ইম্পর্টেন্ট জিনিস কী কী যদি পরীক্ষায় আসে, তাহলে সেটা হচ্ছে আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য। আদিকোষ যা নিউক্লিয়াস সুগঠিত না, নিউক্লিয়াসের বাইরে আবরণ নাই, কোনো অঙ্গাণু নাই, শুধু রাইবোজোম আছে আর হিস্টোন নাই। প্রকৃত কোষ কি? হিস্টোন থাকবে, ডিএনএ থাকবে, ক্রোমোজোম তৈরি হবে, রাইবোজোম ছাড়া অন্যান্য অঙ্গাণু থাকবে, নিউক্লিয়াস সুগঠিত থাকবে, নিউক্লিয়াসের আবরণ থাকবে এবং সব কিছু থাকবে। আদি কোষকে প্রোক্যারিওটিক সেল বা আদিকেন্দ্রিক কোষ বলে, প্রকৃত কোষকে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ বলে। এই প্রকৃত কোষকে আবার কাজের ভিত্তিতে 2টা ভাগে ভাগ করা যায়, দেহকোষ আর জনন কোষ। যে কোষ দেহের বৃদ্ধি করবে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা হবে। জাইগোটকে বিভাজিত করে ভ্রূণ বানাবে, ভ্রূণ থেকে দেহ বানাবে, ওটা হচ্ছে দেহকোষ। দেহকোষ আমাদের দেহের বৃদ্ধি করে। আর জনন কোষ কি? যে কোষ শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে এবং সেই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নতুন একটা জীব তৈরি করবে। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যে জিনিসটা প্রথম তৈরি হয় সেই কোষটাই হচ্ছে জাইগোট। জাইগোট পরে কোন বিভাজন করে? মাইটোসিস। মনে রাখবা, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় মিওসিস দিয়ে, শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার পরে যেটা হয় সেটা জাইগোট। জাইগোটের পরে কী ঘটে? মাইটোসিস। জাইগোটের পরে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, ওটা কী দিয়ে হয়? মাইটোসিস। তাহলে মিওসিস কখন হয়? শুধু শুক্রাণু ডিম্বাণু বানানোর জন্য অথবা জনুক্রম করার জন্য। জনুক্রমে যে কেন মিওসিস লাগে? কোনো যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবে, আবার হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হবে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড বানানোর জন্য তো আমার মিওসিস লাগবে, ওটাই জনুক্রম। ঠিক আছে, এই হচ্ছে আজকের পড়া। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটা ভালো লাগলে তোমার বন্ধুর কাছে শেয়ার দিও এবং বন্ধুদেরকে জানাও যে শুভ্র ভাই ক্লাস নিচ্ছে। ঠিক আছে, এটা তোমাদের দায়িত্ব, আমি কিন্তু রেগুলার বলবো না এই কথা। ওকে, থ্যাংক ইউ।